আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো কাচ্চা বাচ্চারা? হ্যাঁ, যারা জিজ্ঞেস করছো, আমি ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং খুব সম্ভবত এইটা তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। তো আমাকে কে কে চিনো না তারা একটু বলো তো। যেহেতু শিক্ষক সাথে আছো, কোথাও না কোথাও তো আমাকে দেখার কথা। একেবারে চিনো না কে কে? আচ্ছা, এখানে অনেকেই আছে যারা আমাকে চিনে না। অনেকদিন পরে ভাইয়া। অনেকদিন পরে মানে কি, এটা দিয়েই তো সবে শুরু হলো। আচ্ছা, যারা চিনো না তাদের জন্য এই যে পেছনে আমার পরিচয় লেখা আছে। আমি তোমাদের শাওন ভাইয়া। আমার নাম শাওন রেজা। আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আমি পড়াশোনা নটরডেম থেকে করছি। আর এরপরে আমি ঢাকা ভার্সিটি থেকে আমার ডিপার্টমেন্ট ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি। আর শিক্ষতে তোমাদের কেমিস্ট্রি ভাইয়া হিসেবে আছি। এবং আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। তো প্রথম ক্লাসে কিছু কথা বলি। দেখো, তোমাদের এতদিন ধরে আরিফ ভাই ক্লাস নিছেন। আরিফ ভাই মানে একজন বস লেভেলের মানুষ। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আরিফ ভাই একজন ডিফারেন্ট মানুষ। আমি আরেকজন ডিফারেন্ট মানুষ। দুইজন আলাদা মানুষ। দুইজনের স্টাইল আলাদা। দুইজনের চিন্তা ভাবনা আলাদা। দুইজনের পড়ানোর স্টাইলটাও আলাদা। সো খুব ভালো হয় তুমি যদি আমার মধ্যে আরিফ ভাইকে না খুঁজো, আর আরিফ ভাইয়ের মধ্যে যদি আমাকে না খুঁজো। আরিফ ভাইয়ের মধ্যে আমাকে খোঁজার কোনো প্রশ্নই আসছে না, কারণ তোমাদের সঙ্গে আমার আজকেই ফার্স্ট দেখা। তো আমার সঙ্গে আমার মধ্যে আরিফ ভাইকে খুঁজবা না, কারণ আমরা দুইজন সম্পূর্ণ দুইজন ভিন্ন মানুষ। ওকে। এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা কথা হচ্ছে, আজকে তোমাদের প্রথম ক্লাস নিতে আসছি। তো এটা ফার্স্ট অফ মেনি, মানে অনেক দিন ধরে তোমাদের সঙ্গে তো দেখা সাক্ষাৎ হবেই। তো আজকে আমরা পড়বো, গল্প করব, আড্ডা দিব। তারপর হচ্ছে অনেক খাজুরি আলাপ হবে, সবই হবে। তাছাড়া হচ্ছে তোমাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমি যখন প্রথম কলেজে ভর্তি হয়েছিলাম, তখন যে জিনিসগুলো আমি ফেস করছি, থাকে না লেসন লার্ন শুড বি লেসন শেয়ার্ড। তো আমার কাছে যে জিনিসগুলো পরিবর্তন হয়েছে স্কুল এবং কলেজের, কিছু বেসিক ডিফারেন্স হয়েছে। ডিফারেন্স গুলো একটু শেয়ার করি তোমাদের প্রথম 5 মিনিটে। প্রথমত, স্কুলে থাকতে তোমাকে মানুষ আসলে সমাজে তুমি না এতটা গুরুত্বপূর্ণ তখনও হয়ে ওঠো নাই। সবাই তোমাকে ছোট মানুষ মনে করতো, ছোট। ঠিক আছে, ছেড়ে দেই। তুমি বড় হচ্ছ মানে সমাজে তুমি কিন্তু প্রতিদিন একটু একটু করে ইম্পর্টেন্ট হচ্ছ। এবং স্কুলে তুমি যদি ভালো রেজাল্ট না করতা, রেজাল্ট খারাপ হইতো, তাহলে হচ্ছে তোমাকে মানুষজন খুব একটা দোষ দিত না, আঙ্কেল আন্টিকে দোষ দিত। কিন্তু তুমি যত বড় হচ্ছ তত বেশি তোমার উপর মানুষ রেসপন্সিবিলিটি দিবে। তোমার কথাকে মানুষ গুরুত্ব দিবে, তোমার অ্যাক্টিভিটিস কে মানুষ ফলো করবে, জাজ করবে। এই জন্য আমাদেরকে আরেকটু রেসপন্সিবল হইতে হবে, কলেজে গেলে এটা হয়। তারপরে স্কুলে থাকতে আমাদের সবার আলটিমেট টার্গেট থাকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া। কলেজে আসলে টার্গেটটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে যারা ভালো করতে চাও ভবিষ্যতে। তাদের টার্গেট কিন্তু অলরেডি হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশন। কেউ মেডিকেল অ্যাডমিশন, কেউ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, কেউ ভার্সিটি অ্যাডমিশন, অলরেডি সেই টার্গেটটা থাকে। তো এখানে টার্গেটটাও আলাদা। স্কুলে থাকতে 2 বছর সময়, খুবই কম সিলেবাস। তো তখন কি হইতো, তুমি যদি 6 মাস নাও পড়তা, ওইটা কিন্তু পরের 6 মাসে কভার করা সম্ভব। কলেজে কিন্তু খুবই কম সময়, এত বড় সিলেবাস। তো এইখানে আসলে কামব্যাক করাটা অনেক কঠিন। মানে তুমি যদি একবার ট্র্যাক ব্যাক হয়ে যাও, ট্র্যাক থেকে দূরে চলে যাও, তখন কামব্যাক করা কিন্তু অনেক কঠিন। তো এইখানে আসলে পেছনে পড়ে যত, মানে পেছনে না পড়ার চেষ্টা করা যায়, ততটুকু চেষ্টা করবা যে যদি পেছনে না পড়ে যায়, পরে ফেরত আসতে বেশ কঠিন, না বেশ কষ্ট হয়, স্কুলে এতটা কষ্ট হয় না। তারপরে আমাদের স্কুলে আসলে স্যাররা যাই পড়াইতেন, ওইখান থেকে আমরা পড়তাম। ওই একটা প্র্যাকটিসে করতাম, ওটাই পরীক্ষায় আসতো, ওটাই লিখে দিয়ে আসতাম। কলেজে কিন্তু হুবহু প্রশ্ন আসে না, কলেজে হয়তো আসে, অ্যাডমিশনে আসে না। তখন এখানে আসলে কি করতে হয়, একটা কনসেপ্ট বুঝতে হয়। ওই কনসেপ্টটা বুঝে নিজের মতো করে বই থেকে প্র্যাকটিস করতে হয়, তারপরে এক্সাম হলে আসলে একেবারে সরাসরি যেহেতু আসে না, মানে সরাসরি যেহেতু আসে না, তোমাকে আসলে ওইখান থেকে নিজের মতো করে লিখে নিতে হয়। তো আজকের ক্লাসের শেষের দিকে তোমাদেরকে আমি বলে দিব না যে পড়াশোনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, বা কিভাবে পড়াশোনা করলে তুমি কলেজ লাইফটা তোমার স্মুথলি যাবে। আমার কলেজ লাইফটা আলহামদুলিল্লাহ স্মুথলি গেছিল। আমি চাই তোমাদেরটাও স্মুথলি যাক, এবং দিন শেষে তোমাদেরকে যেন রিগ্রেট করতে না হয়। এগুলো শেষে বলে দিব না ইনশাল্লাহ। ঠিক আছে। তো চলো আমরা পড়াশোনা শুরু করি। পড়াশোনার ক্ষেত্রে প্রথমে লিখে নাও পিউরিটি স্ট্যান্ডার্ড অফ সারফেস ওয়াটার। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার কাছে একটা ছোট্ট টিপস লাগবে যে ভাই আমাদের কলেজে 19 তারিখ থেকে পরীক্ষা। তাই এখন এক্সামের সিলেবাস কমপ্লিট করব নাকি শিক্ষক ক্লাসগুলো রানিং করব? তানজিম আহমেদ খুব ভালো একটা প্রশ্ন করছে। এবং এটা তুমি বাংলাদেশে যে প্ল্যাটফর্মে পড়ো না কেন, এখানে কিছু না কিছু এরকম সিলেবাসের ক্লাস লাগবে। তো এটাও আমি শেষে বলে দেবো না, যদি আমি না বলি ভুলে যাই তাহলে আমাকে একটু মনে করাই দিও, বুঝছো? ওকে।
সো পিউরিটি স্ট্যান্ডার্ড অফ সারফেস ওয়াটার, এটার বাংলা করলে কি দাঁড়ায় জানো? বাংলা করলে দাঁড়ায় হচ্ছে সারফেস ওয়াটারের বা সারফেস পানি আর কি বিশুদ্ধতার মানদণ্ড। বিশুদ্ধতার মানদণ্ড, মানদণ্ড তো বুঝি যে মানে ব্যাপারটা এরকম যে তুমি কোন পানি খাইতে পারবা, কোন পানি দিয়ে কাপড় ধোয়া যাবে, কোন পানি দিয়ে কলকারখানা ইউজ করা হয়। এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ সারফেস ওয়াটার কি, ভালো প্রশ্ন। এই পরিবেশ রসায়নের আরিফ ভাই তোমাদের গ্যাসের সূত্র পর্যন্ত পড়াইছেন। লাস্ট ক্লাসে আমি দেখছিলাম সিএফসি পর্যন্ত পড়ানো হয়েছে। এরপরে হচ্ছে আমি পিউরিটি স্ট্যান্ডার্ড অফ সারফেস ওয়াটার পড়বো। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন, ভাইয়া সারফেস ওয়াটার আবার কি জিনিস? এটা রং এরকম কালো হইলো কেন? আমরা কমলা রং নেব। সারফেস ওয়াটার মানে কোন ওয়াটার জানো? সারফেস ওয়াটার মানে হচ্ছে পুকুরের পানি। তো আমি এখানে কয়েকটা জিনিস লিখে দেই। সারফেস ওয়াটার হইতে পারে পুকুর, সারফেস ওয়াটার হইতে পারে নদী, সারফেস ওয়াটার হইতে পারে হচ্ছে খাল, সারফেস ওয়াটার হইতে পারে সমুদ্র। যদিও সমুদ্রকে মানুষ সারফেস ওয়াটার খুব একটা ধরে না, তারপরও সমুদ্র, সারফেস ওয়াটার হইতে পারে বিল। এই জিনিসগুলোকে আমরা সারফেস ওয়াটার বলি। পুকুর, নদী, সমুদ্র, খাল, বিল। তাইলে কি বললাম যে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। মাইশা তাবাসসুম মানিকা বলছে আপনার হ্যান্ডরাইটিং মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যান্ডরাইটিং নিয়ে তোমাদেরকে একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেই। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে বলা হয় যে ছেলেদের থেকে মেয়েদের হাতের লেখা সায়েন্টিফিক্যালি সুন্দর। এমনিতেই মেয়েরা অনেক গোছালো, মেয়েরা অনেক যত্ন মানে যত্ন সহকারে সব কাজ করে। তো এই জন্য মেয়েদের হাতের লেখা একটু সুন্দর হবে, সেটা স্বাভাবিক। কিন্তু এর বাইরেও আরো কারণ আছে। বলা হয়ে থাকে যাদের হাত যত সফট হয়, যার হাত যত নরম হয়, তাদের হ্যান্ডরাইটিং এন্ড ড্রয়িং তত সুন্দর হয়। ইমাজিন করো যে একটা মানুষ, সে ধরো ইট ভাঙে, তার হাত অনেক শক্ত। তুমি একটু কল্পনা করো তো, সে হাত দিয়ে কলম দিয়ে লিখছে, তার লেখা সুন্দর হবে কিনা? তার লেখা কিন্তু সুন্দর হবে না। ভালো মতো লিখতে গেলে কিন্তু ফ্লেক্সিবল থাকতে হয়। তো এই জন্য মেয়েদের হাত নর্মালি সফট হয় ইউজুয়ালি, এই জন্য মেয়েদের হাতের লেখাও সুন্দর হয়। বাট আমি জানি এখন সবাই নিজের হাত চেপে চেপে দেখতেছে যে আমার হাত কি নরম নাকি শক্ত। এটা সবার জন্য সত্যি না, এমন না যে সব মেয়ের হাতের লেখা সুন্দরই হবে, আবার সব ছেলের হাতের লেখা একেবারে কাউঠং বগের ঠ্যাং হবে, এমন কোনো কথা নাই। সো এটা হতে পারে, প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে অনেকটা ম্যাটার করে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওই যে হাত নরম না শক্ত এখন দেখার দরকার নেই, এখন এখানে আসো যে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড বা পিউরিটি স্ট্যান্ডার্ড অফ সারফেস ওয়াটার। মানে একটা নদীর পানি ভালো না খারাপ, সেই পানিকে আমি খাইতে পারবো কিনা, সেই পানি দিয়ে কাপড় ধোয়া যাবে কিনা, সেই পানি দিয়ে আমি ফরসে হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারবো কিনা, সেই জিনিসগুলো আমরা দেখবো। আর স্ট্যান্ডার্ড বলতে কি বুঝাই? কতগুলো জিনিস আমাদেরকে দেখতে হবে যে এটা হলে পানি ভালো, ওইটা না হলে পানি ভালো না, ওইটা না হলে পানি এই সেই হ্যান ত্যান অনেক কিছু দেখবো আমরা। সো প্রথমে দেখো পিউরিটি স্ট্যান্ডার্ড অফ সারফেস ওয়াটার। যেমন ধরো বিয়ের বাজারে কোনো ছেলে কতটা উপযুক্ত, সেটার জন্য মানুষ কি কি দেখে? দেখে সেই ছেলে দেখতে কেমন, তারপরে হচ্ছে সেই ছেলের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কেমন, তারপর দেখে তার স্বভাব চরিত্র কেমন, সে বিড়ি সিগারেট খায় কিনা, সে কত টাকা স্যালারি পায়, কত ভালো জব করে, এইসব দেখে, তাই না? একটা জিনিস তো দেখে না, অনেকগুলো জিনিসই দেখে। ঠিক সেটা, হ্যাঁ, ফ্যামিলি স্ট্যাটাস গুড। তো কথা হচ্ছে একটা পানি ভালো না খারাপ, এই পানি দিয়ে আমি খাওয়া দাওয়া করতে পারবো কি পারবো না, এই পানি দিয়ে গোসল করা যাবে কিনা, কাপড় ধোয়া যাবে কিনা, এই জিনিসগুলো দেখার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস দেখতে হয়। কি কি দেখতে হয়? সবাই একটু লিখে নাও। হার্ডনেস, হার্ডনেস কে বাংলায় বলা হয় খরতা। ডিজলভ অক্সিজেন, তারপর পিএইচ, তারপরে হচ্ছে বিওডি, সিওডি এন্ড টিডিএস। সবাই একটু এটা সিরিয়ালি লিখে নাও। নাদিয়া সুলতানা বলছে আমি তো বেড়াইতে আসছি। ওকে নাদিয়া, তুমি আসো, তোমাদেরকে আমরা হচ্ছে চিরা, গুড়, মুড়ি, নারকেল দিয়ে আপ্যায়ন করি, যেহেতু বেড়াইতে আসছো। কিছুক্ষণ থাকো, ক্লাসটা করে যায়। লেখাগুলো বোঝা যায় না, আমি একটু হেল্প করি। হার্ডনেস, HARDNESS, তারপর হচ্ছে DO, ডিজলভ অক্সিজেন, পিএইচ, পিএইচ তো পিএইচ, বিওডি, তারপর সিওডি, এবং তারপর হচ্ছে টিডিএস। হ্যাঁ, লেখাগুলো আসলেই বোঝা যাচ্ছে না, সাদার উপরে কমলা লিখছে তো, একটু ডার্ক কালার দিয়ে লিখলে ভালো হতো। এই লেখা হলে একটু বলো তো। সিয়াম বলছে এটা কি ফেব্রুয়ারির 1 তারিখ এক্সাম। পিএইচ এর ফুল ফর্মটা কি জানিস স্যার? পিএইচ এর ফুল ফর্ম হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। এ লেখা হয়েছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা একটা একটা করে দেখি। প্রথমে লিখে নাও খরতা। বিশ্বাস করো, তোমাদেরকে বলে রাখছি, এই আমি যে টপিকগুলো এখন তোমাদেরকে পড়াচ্ছি, সেই টপিকগুলো ম্যাক্সিমাম মানুষজন আননেসেসারি মনে করে।
মনে করে গ্যাসের সূত্র শেষ মানে পরিবেশ রসায়ন শেষ, গ্যাসের সূত্র পড়াই ফেলছি মানে পরিবেশ রসায়ন পড়াই ফেলছি। কিন্তু থাকে না যে যারা ভালো করতে চায়, যারা আসলেই ভালো কিছু করতে চায়, তাদেরকে আসলে কোনো জিনিস বাদ দিয়ে পড়া উচিত না। আমি আমার স্টুডেন্ট লাইফে কোনো জিনিস বাদ দিয়ে পড়ি নাই, আমি আমার স্টুডেন্টদেরকে কোনো কিছু বাদ দিয়ে পড়াই না। এই জন্য হচ্ছে তোমাদের এই ক্লাসটা আমি এক্সট্রা নিচ্ছি, যেন তোমরা কোনো কিছু বাদ না রাখো। এবং আমি তোমাদেরকে দেখাই দিব না এখান থেকে কলেজে পরীক্ষায় প্রশ্ন আসবে না, তোমার এখান থেকে হচ্ছে কি বলে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে না, এখান থেকে প্রশ্ন আসবে অ্যাডমিশনে। এবং আমি অ্যাডমিশনের অনেক স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আসছি, বিভিন্ন বুয়েটে, কুয়েট, রুয়েট, চুয়েট এইসব জায়গায় আসা প্রশ্ন আমি এখানে নিয়ে আসছি, যেন তোমরা কোনো কিছু হচ্ছে কলেজ লাইফে আপনার কি এক্সট্রা পড়া লেগেছিল, আমি সেম শেয়ার করবো আস্তে আস্তে, সমস্যা নাই। একদিনে সব জেনে গেলে তো হবে না। আমি তো আগের ভিডিওগুলো দেখিনি, না কোনো দেখার দরকার নেই, নাহিমা সুলতানা দেখার দরকার নেই, এটাই প্রথম ভিডিও, তুমি এটা দেখে দেখা শুরু করো না। তাহলে আমরা কি দেখলাম? সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড মানে একটা সারফেস ওয়াটার মানে পুকুরের পানি ভালো না খারাপ আমি কি দেখে বুঝবো, ওই টিউবওয়েলের পানি ভালো না খারাপ আমি কি দেখে বুঝবো, তারপরে খালের পানি ভালো না খারাপ সে কি দেখে বুঝবো, এই অনেকগুলো দেখে বুঝবো। তার প্রথমটা হচ্ছে হার্ডনেস। হার্ডনেস কে বলা হয় খরতা। এই হার্ডনেস পড়তে গিয়ে স্টুডেন্টরা খুব একটা বিবেক কাজে লাগায় না, আবেগ কাজে লাগায়। এবং আবেগ কাজে লেখে তারা মনে করে এই যে খরতা আর হচ্ছে ক্ষারকত্ব বা ক্ষার, এই দুটো বোধ হয় সেম জিনিস। খরতা আর ক্ষার এই দুটোর মধ্যে কিন্তু ভাই কোনো সম্পর্কই নাই, যদিও দুইটা দেখতে অনেকটা কাছাকাছি, বাট একটা হচ্ছে ক্ষীয় আর একটা হচ্ছে খ, জিনিস কিন্তু সেম না। একটা হচ্ছে খরতা আর একটা হচ্ছে ক্ষার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। তো হার্ডনেস বলতে কি বোঝায়, এই বইয়ের লেখা বাদ দেই, এবার আমরা একটু আসি কিছু বাস্তব এক্সাম্পল। এই জিনিসগুলো আসলে বাস্তবে তুমি ভালো মতো ফিল করতে চাও, ফিল করতে পারবা। ফিলটা করবে এভাবে। আচ্ছা, কেউ কি কখনো, যারা বিশেষ করে উত্তর অঞ্চলে থাকে, উত্তর অঞ্চলের পানিতে এই জিনিসটা আসলে বেশি থাকে, তুমি দেখবা যে উত্তর অঞ্চলের পানি একটু হাতে নিয়ে এরকম যদি তুড়ি বাজো, একটু চটচটে চটচটে হয়। কিন্তু ওইটা আবার তুমি যদি হচ্ছে বা যে দোকান থেকে যে আমরা মিনারেল ওয়াটার গুলো কিনি 20 টাকা দিয়ে, সেই যে মিনারেল ওয়াটার সেখানে কিন্তু ওরকম চটচটে হয় না। মানে খড় পানি বলতে আমরা সেই পানিকে বুঝাই যে পানি একটু চটচটে টাইপের হয়। অথবা আরো ভালো উদাহরণ দেই, এখানে আমি জানি না কেউ নিজের কাপড় চোপড় নিজে ধোও কিনা, নিজের কাপড় চোপড় যখন নিজে ধোও বা তুমি যখন পানিতে গোসল করো, তখন কি খেয়াল করছো যে পানির উপরে হালকা দুধের স্বরের মতো হালকা একটা লেয়ার পড়ে? এই খেয়াল করছি কি? কাপড় ধুতে গেলেও হয়, গোসল করতে গেলেও হয়, মানে পানিতে সাবান মিশাইলেই দেখবে পানির উপরে হালকা স্বরের মতো একটা লেয়ার পড়ছে, হালকা। যদি পানিতে খরতা বেশি থাকে তাহলে এই লেয়ার অনেক মোটা হয়, আর যদি খরতা কম থাকে তাহলে লেয়ারটা একটু পাতলা হয়, বাট পানির উপরে হালকা একটা দুধের স্বরের মতো লেয়ার পড়ে। যারা নিজের কাপড় চোপড় নিজে ধোও না, তাদের জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমরা আগামী 1 উইকের মধ্যে একদিন আম্মুকে দিয়ে কাপড় না ধোয় নিজে ধোবা, এতে তোমার কাপড়গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর সাথে খরতের এক্সপেরিমেন্টটা হয়ে যাচ্ছে। তো যে পানিতে হচ্ছে সাবান নিলে দেখবা উপরে লেয়ার পড়ে হালকা, আবার যে পানিতে হচ্ছে এরকম হালকা একটু চটচটে টাইপের হয়, সেই পানিটা হচ্ছে ঘর পানি। এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা বললাম। এখন ভেতরে কি হয় সেটা তো আমরা এখন পড়াশোনা করব। সবাই কি বাস্তব অভিজ্ঞতা ফিল করতে পারছি? ফিল করতে হবে ভাই, কেমিস্ট্রি ফিল করতে হবে যে হাতে নিলে হালকা চটচটে হবে, আর হচ্ছে দেখবা সাবান দিলে পানির উপরে হালকা দুধের স্বর পড়ে, ওইটা হচ্ছে পানিতে খরপানি আছে। এবার দেখি ভিতরে কি ঘটনা ঘটে। আমরা তো বাস্তব এক্সপেরিয়েন্স বুঝে গেলাম, ভেতরে ঘটনা ঘটে হচ্ছে, আপনি কি পরের ক্লাস নেবেন? হ্যাঁ, এর পরের ক্লাসটা আমি নেব ইনশাল্লাহ। পানিতে যদি এই 4টা আয়ন থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং ফেরাস, এই 4টা আয়ন থাকলে সেই পানিকে আমরা খড়পানি বলি। যদিও বাংলাদেশের পানির খরতার জন্য কালপ্রিট হচ্ছে এই ক্যালসিয়াম, মানে বাংলাদেশের পানিতে ক্যালসিয়ামটা বেশি থাকে, বুঝছো? পানিতে যে কোনো এই 4টার যে কোনোটা থাকলেই খড় হয়, বাট বাংলাদেশের পানিতে ক্যালসিয়ামটা বেশি থাকে। তাহলে যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অথবা আয়রন এই আয়নগুলো থাকে সেই পানিগুলোকে আমরা খড় পানি বলি। খড় পানি না, সরি, হচ্ছে মানে খরতা বলা হয়, আর সেই পানিকে বলা হয় খড় পানি। বাংলাদেশের পানিতে কোনটা বেশি থাকে? পানিতে বেশি থাকে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে কথা হচ্ছে, স্যার পানির এত ভিন্নতি হয়ে লাভ, লাভ কি, কাজ কি? পানির এত ওয়ার্ডটাই বুঝি নাই, মেইন ওয়ার্ডটা ভিন্নতি মানে কি? দেওয়ান ফারদিন, সবগুলো কি থাকে কোনো পানিতে? না, সবগুলো কোনো পানিতে থাকে না। ও, ভিন্নতা। এখন আসি, তাহলে মেইন ঘটনা কি? যে পানি ওই যে একটু চটচটে টাইপের হয়, যে পানিতে সাবান নিলে পানির উপরে হালকা একটা আস্তরণ পড়ে,
যেটাকে কোনো এলাকায় গাদ বলে, কোনো এলাকায় হচ্ছে তোমার সর বলে, সেই পানি হচ্ছে খর পানি। তার ভিতরের কারণটা কি? ভিতরের কারণটা হচ্ছে ওই পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, এই 4টা আয়ন থাকে। সো খরতা 2 রকমের হয়। কি কি? একটাকে আমরা বলি টেম্পোরারি হার্ডনেস, একটাকে বলা হয় পার্মানেন্ট হার্ডনেস। তো সবাই একটু লিখে নাও। প্রথমে হচ্ছে অস্থায়ী খরতা, আরেকটা হচ্ছে স্থায়ী খরতা। সো আমরা একটু এক এক করে দেখবো যে কোনটা আসলে কি জিনিস। সবাই খাতার উপরে লিখে নাও অস্থায়ী খরতা। অস্থায়ী খরতা, এই নামের মধ্যেই কিন্তু এটার অর্থ লুকায় আছে। অস্থায়ী খরতা মানে কি? অস্থায়ী খরতা মানে যে খরতা খুব সহজে দূর করা যায়। মানে তুমি কোন রকমের কোনো বিশাল কর্মযোগ্য ছাড়া, কোন রকমের কোনো কাহিনী ছাড়া যে খরতাকে আস্তে আস্তে দূর করতে পারো, সেটাকে বলা হয় হচ্ছে অস্থায়ী খরতা। এখন অস্থায়ী খরতা কেন, কাদেরকে বলি? দেখো, পানিতে ফরসে যেহেতু বাংলাদেশের পানিতে ক্যালসিয়াম থাকে, আমরা বারবার ক্যালসিয়াম নিয়ে কথা বলবো। আমি যতবার ক্যালসিয়াম নিয়ে কথা বলবো মনে মনে ধরে নিবা যে শাওন ভাইয়া এইগুলোর কথাও বলতেছে। বাট এইগুলো বাংলাদেশে কম থাকে, ক্যালসিয়ামটাই বেশি থাকে, এই জন্য আমরা ক্যালসিয়াম নিয়ে বেশি কথা বলবো। সো ক্যালসিয়াম তো পানিতে একলা থাকে না, ক্যালসিয়াম তো তার একটা বিপরীত আয়ন নিয়ে থাকে, তাই না? সো ক্যালসিয়াম যদি তার বিপরীত আয়ন নিয়ে থাকে, এবং যদি সেই ক্যালসিয়াম বা ওইগুলা যদি ওদের বাইকার্বনেট সল্ট হিসাবে থাকে, কোন সল্ট? আবারও বলি, বাইকার্বনেট সল্ট বা হাইড্রোজেন কার্বনেট সল্ট হিসেবে থাকে, তখন সেগুলোকে আমরা বলি অস্থায়ী খরতা। কি বললাম? যদি পানিতে ওই ক্যালসিয়াম বলি, ম্যাগনেসিয়াম বলি, ওইগুলা ওদের বাইকার্বনেট সল্ট হিসেবে থাকে, তাহলে সেগুলোকে আমরা অস্থায়ী খরতা বলি, কারণ সেটা দূর করতে খুব একটা কষ্ট হয় না। চলো কিভাবে সেগুলো দূর করা যায়। তুমি ধরো সায়েন্সের স্টুডেন্ট, এবং তোমার কাছে যে পানি আছে সেই পানিতে আছে হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। ধরো তোমার কাছে এটা আছে। এখন তোমার উদ্দেশ্য এখান থেকে খরতা দূর করবা। কি করবা ভাই? কিছু করা লাগবে না, সেই পানি আনো, এনে তারে কিছুক্ষণ ফুটাও। ফুটালে এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট, এখানে তৈরি হয় হচ্ছে পানি, আর এখানে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। এই কাঁচা বাচ্চারা, ক্যালসিয়াম কার্বনেট কি পানিতে মিশে? কি জানো? ক্যালসিয়াম কার্বনেট কি পানিতে মিশে? চুনাপাথর কিন্তু কখনোই পানিতে মিশে না। তাহলে এই বস্তু কি হয়ে যাবে? পানির নিচে অধক্ষেপ পড়বে। তো পানির নিচে খরতা গুলো, যে ক্যালসিয়াম কিন্তু পানিতে নিচে চলে গেছে, তাহলে পানি থেকে খরতা দূর হয়ে গেল। তাহলে অস্থায়ী খরতা আমি কেন বলি? ভাই, এই খরতা দূরকরণের জন্য আমাদের কোনো কমার্শিয়াল প্রসেস লাগে না, আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস লাগে না। আমরা পানিকে এনে ফুটাইলেই পানি কি হয়ে যায়? খরতা মুক্ত হয়ে যায়। সেজন্য এটাকে আমরা বলি অস্থায়ী খরতা। ওকে, এবার আসি, তোমাদেরকে কিছু কথা বলি। হ্যাঁ, অধক্ষেপ্ত হয়, এটাকে ইংলিশে বলা হয় প্রেসিপিটেশন। সো কিছু পরিমাণ লবণ প্রেসিপিটেশন পড়ে। আচ্ছা, এখানে কারো বাসায় এমন কোনো হাঁড়ি কলসি আছে যে হাঁড়ি কলসিতে সবসময় পানি ফোটানো হয়? এরকম কারো বাসায় হাঁড়ি কলসি আছে প্রতিদিন ওই হাঁড়ি কলসিতে পানি ফোটানো হয়? ওকে, তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। ধরো একটা অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড নিব। অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড। ওমা, তো তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে চায়ের কেটলির, চা তো মনে হয় সবাই বানাইতে পারো, তাই না? চায়ের কেটলির নিচে সাদা আস্তরণটা কিসের? এই কাঁচা বাচ্চারা বলতে পারবা? যদি কারো বাসায় এমন হয় যে হচ্ছে তুমি যে চায়ের কেটলিতে তো সারাদিন আসলে সীসা, সিরিয়াসলি চায়ের কেটলির নিচে সীসা থাকে, একজন বলছে কার্বন ডাই অক্সাইড হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড দূরে চলে যাবে। আচ্ছা, কথা হচ্ছে চায়ের কেটলির নিচে সাদা একটা আস্তরণ থাকে। এটা চায়ের কেটলির নিচে সাদা আস্তরণটা থাকে না, সাদা আস্তরণটা পড়ে আস্তে আস্তে। যদি কারো বাসায় না থাকে তাহলে একটা দোকানে যাবা, দোকানে গিয়ে বলবো মামা, শাওন ভাইয়া কেমিস্ট্রি পড়াইছে, তো সেটার জন্য তোমার চায়ের কেটলিটার তলানিটা একটু দেখা লাগবে। দেখবা চায়ের কেটলির ভিতরে আর কি, তুমি দেখবে হচ্ছে একটা আস্তরণ পড়ে যায় অনেক দিন ধরে একই পাত্রে প্রতিনিয়ত যদি চা জাল দেওয়া হয়, সেখানে একটা সাদা আস্তরণ পড়ে। সেই সাদা আস্তরণটা আসলে কি বলতো কাচ্চা বাচ্চারা? এই ক্যালসিয়াম। জীবনও দেখো নাই? আয় হায়। ঠিক আছে, এখন দেখে নিবা, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথরের। তো চায়ের কেটলির নিচে একটা সাদা আস্তরণ পড়ে, সেটা কার? সেটা হচ্ছে চুনা পাথর। কেন? কারণ প্রত্যেকটা পানিতে কম হোক বেশি হোক কিছু অস্থায়ী ক্ষারতা থাকে। তো তুমি যখনই ওটাকে জাল দিচ্ছ, ফোটাইতেছো, বারবার বারবার বারবার, 1-2 দিনে টের পাওয়া যাবে না।
বারবার যখন ফোটাবো তখন দেখবা আস্তে 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 ভিতরে সাদা একটা লেয়ার পড়ে। ওকে, আমরা কি চুনাপাথর খাই? না, আমরা চুনাপাথর এতটা খাই না ভাই। আর এগুলো এমন আহামরি খাইলেও কিছু হয় না। এরকম একটা কথা আছে ফারদিন, নাথিং ইজ পয়জনাস, এভরিথিং ডিপেন্ডস অন ডোজ। পৃথিবীর কোনো কিছু আসলে পয়জন না, সবকিছু ডোজের উপর ডিপেন্ড করে। যেমন ধরো পানিটা, পানির অপর নাম জীবন, বাট একজন মানুষ যদি এক বসায় 40 লিটার পানি খায় সে সাথে সাথে মারা যাবে, কারণ তার রেনাল সিস্টেম ফেল করবে, তার যে ভিতরে পানির যে যতগুলো হিসাব নিকাশ আছে সেগুলো ফেল করবে, মানুষ মারা যাবে। এক বসায় একজন মানুষ যদি 70 কফি না 70 না 20 কফি না মানে 20 কাপ না 25 কাপ যদি ব্ল্যাক কফি খায় তাহলে নাকি সে মারা যায়। সো কোনো কিছু আসলে পয়জন না, কোনো কিছু আবার ভালোও না, সবকিছু ডোজের উপর ডিপেন্ড করে, বুঝছো? সো আমরা যে ক্যালসিয়ামটা খাই এই ক্যালসিয়ামটা আমাদের বডিতে দরকার। অনেক খাবারের মধ্যে ক্যালসিয়াম থাকে, অনেক ফলের মধ্যে ক্যালসিয়াম থাকে। তাহলে চলো আমি একটু সংক্ষেপে রিভিউ করে আসি। যে ক্ষরতা মানে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, এই আয়নগুলো থাকার জন্য পানি ক্ষর হয়। বাংলাদেশের পানিতে মেইনলি ক্যালসিয়াম থাকার জন্য ক্ষরত হয়। ক্ষরতা দুই রকম, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, একটা স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা কাদেরকে বলা হয়? যদি পানিতে বাইকার্বনেট সল্ট থাকে। কি বললাম? পানিতে যদি বাইকার্বনেট সল্ট থাকে সেই পানিটাকে ফুটাইলেই ক্ষরতা দূর হয়ে যায়, সেটাকে বলা হয় অস্থায়ী ক্ষরতা। তো এখান থেকে আমরা একটা প্রশ্ন সলভ করলাম, চায়ের কাপের নিচে যে সাদা আস্তরণটা পড়ে ভেতরের দিকে, সেটা আসলে কিসের আস্তরণ? সেইটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ। এই সবাইকে এইটুকু বুঝিয়ে আছি? বুঝছি সবাইটুকু? আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা একটু স্থায়ী ক্ষরতা দেখি। পার্মানেন্ট হার্ডনেস। স্থায়ী ক্ষরতা নাম শুনেই বুঝতে পারছো ভাই, এদেরকে এত সস্তা ভাবে, মানে তুমি এত সস্তা ভাবে এদেরকে আলাদা করতে পারবা না। এদেরকে আলাদা করতে গেলে তোমাকে একটু কাহিনী করা লাগবে। বুঝিয়ে আছি। আচ্ছা, ইমাজিন করো তো যদি বাংলাতে সাধু ভাষার প্রচলনটা থাকতো আগের মতো, তখন আমরা কিভাবে কথা বলিতাম? আমরা এভাবে কথা বলিতাম, কথা বলিয়া বলিয়া আমরা পড়াশোনা করিতাম। তোমরা কি জানো বাংলা ভাষায় চলিত ভাষা কে প্রচলন করছে? নাম নাম জানা আছে? আচ্ছা, বাংলা ভাষায় চলিত ভাষার বলা হয় প্রতিকৃত হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী ছিল রবীন্দ্রনাথের কি বলে, মানে রবীন্দ্রনাথের ভাতিজির জামাই আর কি, রবীন্দ্রনাথের বড় ভাইয়ের ছোট মেয়ের জামাই। এবং রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরীর ইনফ্লুয়েন্স পাওয়ার আগ পর্যন্ত হচ্ছে সাধু ভাষায় কাব্য রচনা করতো, সাহিত্য রচনা করতো। প্রমথ চৌধুরী আসার পরে আসলে সে বাংলা ভাষায়, যে আমরা যে ভাষায় কথা বলি এই ভাষাটা আসলে আনা শুরু করছে। বিশেষ করে সবুজপত্র পত্রিকা যখন প্রথম প্রকাশিত হচ্ছে তারপর থেকে চলিত ভাষা আসলে বেশি পপুলার হয়েছে। এবং এরপর থেকে রবীন্দ্রনাথ আবার চলিত ভাষায় তোমার সাহিত্য রচনা শুরু করছে। বাট জানো, রবীন্দ্রনাথ ঠাকুর যখন মানে প্রমথ চৌধুরী যখন এই মুভমেন্টটা শুরু করছিল, তখন তোমার হচ্ছে অনেক জমিদার টাইপের মানুষ তারা চলিত ভাষা না একসেপ্ট করতো না। কারণ তখনকার সময় মনে হইতো যে চলিত ভাষা হচ্ছে গরিব মানুষের ভাষা, আর সাধু ভাষা হচ্ছে জমিদার, অভিজাত, এই যে যে ক্লাসটা আছে তাদের ভাষা। তো অনেকদিন পর্যন্ত হচ্ছে এটা নিয়ে আসলে ইয়া ছিল যে জমিদাররা চলিত ভাষায় কথা বলতো না, তারা সাধু ভাষায় কথা বলতো। আর নর্মাল মানুষজন, আমজনতা যারা আছে তারা চলিত ভাষায় কথা বলতো। বাট আস্তে 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 দেখলো মানুষ যে এটাই বেশি ইজি, এটাই হচ্ছে বেশি সহজ, বলা সহজ, বোঝা সহজ। ওকে, হ্যাঁ আমরা খাইবো নহে সাইমা। তো স্থায়ী ক্ষরতা হচ্ছে যেগুলোকে এত সহজে দূর করা যায় না। তো এরা কাদেরকে বলবো? আবারও বলতেছি, ক্ষরতার জন্য কিন্তু এরা দায়ী, এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন। তো যদি এই ভাষা মানে এই আয়ন গুলা ওদের কার্বনেট সল্ট অথবা সালফেট সল্ট SO4 2- বা ক্লোরাইড লবণ হিসেবে থাকে, কি কি লবণ? সালফেট লবণ অথবা ক্লোরাইড লবণ হিসেবে থাকে, তখন সেটাকে আমরা বলি স্থায়ী ক্ষরতা। আবারও বলছি, যদি ওই আয়নগুলা, কোন আয়নগুলা? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, ওই আয়নগুলা যদি ওদের সালফেট বা ক্লোরাইড লবণ হিসেবে থাকে, যেমন ধরো পানিতে যদি ক্যালসিয়াম সালফেট থাকে তাহলে সেটাকে আমরা স্থায়ী ক্ষরতা বলি। পানিতে যদি ক্যালসিয়াম ক্লোরাইড থাকে সেটাকে আমরা স্থায়ী ক্ষরতা বলি। পানিতে যদি ম্যাগনেসিয়াম সালফেট থাকে সেটাকে আমরা স্থায়ী ক্ষরতা বলি। পানিতে যদি হচ্ছে ফরসে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে সেটাকে আমরা কি বলি? স্থায়ী ক্ষরতা বলি। ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে আয়রন বাইকার্বনেট থাকলে সেগুলোকে অস্থায়ী, আর ওদের সালফেট ক্লোরাইড থাকলে সেগুলোকে আমরা স্থায়ী বলি। এখন কেন এগুলোকে স্থায়ীকরণ বলা হয়? স্থায়ী বলা হয় ভাই, তুমি যদি ক্যালসিয়াম সালফেটকে এখানে হিট দাও,
এখানে ভাই এমন আহামরি কিছুই হয় না, মানে ফুটাইলে এটা দূর হবে না। এটা দূর করার জন্য আমাদেরকে কাহিনী করতে হবে, নতুন হিসাব নিকাশ করতে হয়, নতুন জিনিস করতে হয়। চলো সেগুলো একটু দেখি। তো অস্থায়ী ক্ষরতা দূরীকরণ, আগে দেখি ল্যাবে কি করা হয়। ল্যাবে সোডিয়াম কার্বনেট নেওয়া হয়, বুঝছো? এই সোডিয়াম কার্বনেট কিন্তু বাইরে থেকে আমাদেরকে একটা যৌগ নিতে হচ্ছে। সোডিয়াম কার্বনেট নিলাম, এটা এএস মানে অ্যাজ মানে হচ্ছে মতো আর কি, বুঝছো? সোডিয়াম কার্বনেটের সাথে ধরো পানিতে ক্যালসিয়াম সালফেট আছে। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পানি থেকে ক্যালসিয়ামটা দূর করা। আমাদের কিন্তু সালফেট দূর করার উদ্দেশ্য না। সালফেট এখানে কোনো দোষ নাই, সে নির্দোষ মানুষ। তো যদি আমি সালফেটকে দূর না করে মানে ক্যালসিয়ামকে দূর করতে চাই, তখন কি হয়? সোডিয়াম আর সালফেট মিলে তৈরি করে সোডিয়াম সালফেট। আর দেখো এই যে ক্যালসিয়াম আর ক্লোরিন কার্বনেট মিলে কি তৈরি করে? ক্যালসিয়াম কার্বনেট। এইটা কিন্তু পানিতে আর মিশে না। এই যে এইটা যে পানি থেকে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে কি হলো? ক্ষরতা দূর হয়ে গেল। তাহলে আপাতত কি হইলো? ক্যালসিয়াম সালফেট যখন ছিল, ক্যালসিয়াম সালফেট কিন্তু পানিতে মিশে। আবারও বলছি, ক্যালসিয়াম সালফেট কিন্তু পানিতে মিশে, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট পানিতে মিশে না। তো আমরা ক্যালসিয়ামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করব। ষড়যন্ত্র কিরকম? ক্যালসিয়ামের সাথে এমন একজন পার্টনার যোগ করে দিলাম, যে পার্টনারটা ক্যালসিয়ামকে অধক্ষেপ করতে সাহায্য করে বা ক্যালসিয়ামকে তলানি হিসেবে নিয়ে যায়। ব্যাপারটা কি বুঝতে পারছো? ক্যালসিয়াম যখন সালফেট ছিল, সে পানিতে খুব সুখে শান্তিতে খুব হ্যাপি একটা ফ্যামিলি ছিল, সে পানির মধ্যে দ্রবীভূত ছিল। কিন্তু আমি ষড়যন্ত্র করে ছলে বলে কলে কৌশলে এই ক্যালসিয়ামের সাথে না কার্বনেট অ্যাড করে দিলাম। কি দিয়ে কার্বনেট অ্যাড করলাম? যে সোডিয়াম কার্বনেট দিয়ে কার্বনেট অ্যাড করলাম। তখন কি হলো? ক্যালসিয়ামের সাথে কার্বনেট হয়ে গেল। ওই যেরকম একটা কথা আছে না, যে তুমি যদি কারো খারাপ চাও, তাহলে তাকে হচ্ছে পার্টনার হিসেবে একজন খারাপ মানুষ সেট করে দাও। যদি সে বেটা হয় তাহলে খুব একটা দজ্জাল বউ ঠিক করে দাও, আর যদি সে মহিলা হয় তার জন্য একটা দজ্জাল স্বামী সেট করে দাও। ওর পুরো জীবনটাই ধ্বংস হয়ে যাবে, ওর আর লাইফে আর তোমার কষ্ট করে ক্ষতি করতে হবে না। তাই হয়েছে এখানে, যে ক্যালসিয়ামের সাথে আমি কার্বনেট যুক্ত করে দিয়েছি। এই কার্বনেট ক্যালসিয়ামকে বাধ্য করছে, বাবা তোমার আর দ্রবণে থাকা লাগবে না, চলো আমরা অধপতনে যাই, আমরা একেবারে তলানি হিসেবে পড়ে যাই। এই জন্য ক্যালসিয়াম কার্বনেট পানি থেকে আলাদা হয়ে গেছে। এবার অনেকে চিন্তা করতে পারে, ভাইয়া ক্যালসিয়াম আলাদা হয়েছে, সালফেট তো পানিতে এখনো আছে। এই পানিতে সালফেট থাকলে কোনো সমস্যা আছে আমাদের? মানে সালফেট কি আমাদের কোনো ক্ষতি করে? সালফেট কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। ক্ষতি যে করতো ক্যালসিয়াম, সে কিন্তু দূরে চলে গেছে। এখন এটা কি ইজি প্রসেস? মোটেও ইজি প্রসেস না। মোটেও ইজি প্রসেস না, কারণ তুমি এই যে বাইরে থেকে একটা যৌগ নিতে হচ্ছে, এই যৌগটার দাম আছে ভাই। সোডিয়াম কার্বনেট বাজারে ফ্রিতে ফ্রিতে পাওয়া যায় না। এই জন্য এটাকে আমরা কি বলা হয়? এটাকে বলা হয় অস্থায়ী প্রণালী বা অস্থায়ী ক্ষরতা। এটা ল্যাবের প্রসেস। আর ইন্ডাস্ট্রিতে কিভাবে করা হয় জানো? পানির ক্ষরতা তো একটা সোশ্যাল সমস্যা, তাই না? যেমন ঢাকায় ওয়াসা হচ্ছে পানি রিফাইন করে, আর ওয়াসা হচ্ছে পানি বিশুদ্ধকরণ করে। সো ইন্ডাস্ট্রিতে একটা প্রসেস অ্যাপ্লাই করা হয়, সেই প্রসেসটাকে বলা হয় পারমোটিট পদ্ধতি। পারমোটিট পদ্ধতি। আমরা কিন্তু উপরে যেটা লিখলাম সেটা হচ্ছে ল্যাবের প্রসেস। এখন ল্যাবের প্রসেস আর ইন্ডাস্ট্রি প্রসেসের পার্থক্য কি? ল্যাবের প্রসেস মানে হচ্ছে তোমাকে সেখানে কত খরচ হইলো, তুমি কত টাকা ব্যয় করলা, কত টাকা আয় হলো, এগুলো দেখার বিষয় না। আমি যে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতেই পারি। কিন্তু যখন কোনো জিনিস ইন্ডাস্ট্রিতে করা হয়, তখন দেখতে হয় যে আমি কত টাকা ব্যয় করছি, এখানে কত টাকা রিটার্ন পাবো, এটা সমাজে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, মানুষের কত কাজে লাগবে, এই জিনিসগুলো কিন্তু দেখা হয়। সো ল্যাবে করা হয় এই প্রসেস, আর ইন্ডাস্ট্রিতে করা হয় এই প্রসেস পারমোটিট পদ্ধতি। সো আমরা একটু দেখি পারমোটিট পদ্ধতিটা কি। সবাই লেখো পারমোটিট পদ্ধতি। আমি তোমাকে গ্যারান্টি দিলাম ভাই, এগুলো তোমাকে কেউ পড়াবে না, তোমাদের কলেজেও পড়াবে না, দেখে নিও, মিলাই নিও। সো এইখানে যা শেখার এখান থেকে শিখে যাও, আমার এখান থেকে। বই তো হয়তো এত জিনিস নাই, কিন্তু অ্যাডমিশনে এই জিনিসগুলো আসে। পারমোটিট পদ্ধতি, হ্যাঁ পারমোটিট সিস্টেম। পারমোটিট পদ্ধতি হচ্ছে, আচ্ছা স্নেহা বলছে মেঘের মধ্যে, ওইটা আরেকবার একটু বুঝাই দেন, মেঘের মধ্যে কোনটা? মেঘের মধ্যে কোনটা? মেঘের মধ্যে তো অনেক কিছু আছে। এই মেঘের মধ্যে পানি, সেই পানি দিয়ে কিছুক্ষণ পরে বৃষ্টি হবে। যদি সালফেট ক্লোরাইড থাকে তাহলে সেটাকে আমরা অস্থায়ী, মানে যদি ওই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ওদের সালফেট বা ক্লোরাইড লবণ হিসেবে থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে স্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা দূর করার উপায় কি? এই যে আমাদেরকে এটা বাইরে থেকে যৌগ আনতে, তারপর দূর করতে হয়। পারমোটিট প্রসেস কি বলা যাবে? হ্যাঁ ওটাই তো বলতেছি। পারমোটিট পদ্ধতি কি? পারমোটিট পদ্ধতি হচ্ছে কমার্শিয়ালি অ্যাভেলেবল একটা যৌগ পাওয়া যায়। কি বললাম? মানে এটা তো ইন্ডাস্ট্রিতে করা হয়।
ইন্ডাস্ট্রিতে করা হয় মানে হচ্ছে এখানে আসলে অনেক হিসাব নিকাশ আছে এবং ইন্ডাস্ট্রিয়ালি এটা করা হচ্ছে। তো বাজারে একটা যৌগ পাওয়া যায়, শীট আকারে পাওয়া যায়, মানে লম্বা লম্বা শীট আকারে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে সোডিয়াম পারমোটেট। সোডিয়াম পারমোটেট। এই সোডিয়াম পারমোটেট ধরো ক্যালসিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে, ভাই ওইখানে সোডিয়াম কার্বনেট যে কাজ করে এখানে সোডিয়াম পারমোটেট সেই কাজ করে। এই ফর্মুলা একটু পরে লিখে দিচ্ছি, ফর্মুলা লিখলে তো ভয়ে দৌড় দিবা। এখানে তৈরি করে কি, এখানে তৈরি করে হচ্ছে ক্যালসিয়াম পারমোটেট। ক্যালসিয়াম পারমোটেট। এই ক্যালসিয়াম পারমোটেট আসলে পানিতে মিশে না, অধিক্ষিপ্ত হয়, আর এখানে তৈরি করে হচ্ছে সোডিয়ামের সালফেট। তাহলে ওইখানে সোডিয়াম কার্বনের যে ভূমিকাটা করতো, এইখানে সোডিয়াম পারমোটেটটা সেই একই ভূমিকা করে, মানে একই কাজ করে, এবং ওই কাজের মাধ্যমেই কিন্তু হচ্ছে পানি থেকে ক্ষরতা কি হয়ে যাচ্ছে, ক্ষরতা আলাদা হয়ে যাচ্ছে। সোডিয়াম পারমোটেটের সংকেত হচ্ছে, দাঁড়াও দেখি আমার কাছে লেখা আছে কিনা। হ্যাঁ লেখা আছে, অনেক বড় একটা যৌগ, নাম হচ্ছে NaAlSi7O4। লিখে রাখো, এটা পড়তে হবে না আর কি, এমন না যেটা তোমাকে মুখস্থই করতে হবে, লিখে রাখো, জেনে রাখলে আর কি। তাহলে আমরা কি ফিল করতে পারছি ভাই, ওইখানে যে রিয়াকশনটা হয়, এই রিয়াকশন যা এই রিয়াকশন হুবহু তাই না, শুধু ওইখানে যেখানে কার্বনেট ছিল, দেখো এখানে যেখানে কার্বনেট ছিল এখানে সেখানে পারমোটেট আসছে। কারণ পারমোটেট, এই যে এই অংশটাকে পারমোটেট বলে, সোডিয়াম বাদে বাকি অংশটাকে পারমোটেট বলে। এখন এইটার দাম কম, এটা কমার্শিয়ালি বেশি বেশি তৈরি করা যায় কম খরচে, এই জন্য আমরা এটা ইউজ করি। তাহলে আমি একটু রিভিউ করে দিই। যদি পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন এই আয়নগুলো থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ক্ষরপানি, আর এগুলো থাকার প্রেজেন্সকে বলা হয় ক্ষরতা। ওকে, ভালো কথা। তারপরে আমরা দেখলাম ক্ষরতা দুই রকম, একটা অস্থায়ী একটা স্থায়ী। যদি ওইগুলো বাইকার্বনেট সল্ট হিসেবে থাকে তাহলে অস্থায়ী, আর যদি সালফেট ক্লোরাইড লবণ হিসেবে থাকে তাহলে স্থায়ী। কেন অস্থায়ী? কারণ ওইগুলোকে পানি ফুটাইলে দূর হয়ে যায়। কেন স্থায়ী বা এগুলোরে ফুটাইলে দূর হয় না? এগুলোরে তোমাকে বিক্রিয়া টিক্রিয়া করে তারপরে দূর করতে হয়। ওকে, সো ইন্ডাস্ট্রিতে আসলে কি করা হয়, সোডিয়াম পারমোটেট নামে একটা যৌগ বাজারেই পাওয়া যায়, এই যে বাজারে পাওয়া যায়, সেই যৌগের সংকেত হচ্ছে এইটা। তো এই যৌগের সংকেত এটা যদি হয়, তুমি যদি এখানে ক্যালসিয়াম সালফেটকে বিক্রিয়া করো তখন হচ্ছে ক্যালসিয়ামটা পারমোটেট যৌগ হিসেবে অধক্ষিপ্ত হয়, পানি থেকে ক্ষরতা আলাদা হয়ে গেল। ওকে, ক্যালসিয়ামের যোজনী দুই হবে না? হ্যাঁ দুই হবে, বাট এটা তো সিম্পল কোনো যৌগ না, সেই জন্য আমরা জাস্ট ক্যালসিয়াম পারমোটেট লিখে দিলাম। এই সবাই কি এইটুকু বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করো, বুঝিয়েছি এটুকু? ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আসি হচ্ছে ক্ষরতার জন্য সমস্যাটা কি হয়, সবাই একটু লিখে নাও, ক্ষরতার সমস্যা বা প্রবলেমটা কি। ক্ষরতার প্রবলেম তুমি টের পাও না, তোমার কাপড় যে ধোয় সে আসলে টের পায়। সো প্রবলেম হচ্ছে ওইটা, যে তুমি আসলে কাপড় ধুতে গেলে পারমোটেট বিক্রিয়ার পর কি পানি আবার ফোটানো লাগবে না? পানি আবার আর ফোটানো লাগবে না যদি সেখানে অস্থায়ী ক্ষরতা না থাকে। ভাই কেমিক্যাল রিঅ্যাকশনটা আরেকটু ডিটেইলসে বলেন নির্ঝিরা নোহা। ভাই এটা না নরমাল কেমিক্যাল রিঅ্যাকশন না। নরমালি তুমি বাচ্চাকালে যেরকম পড়ছো যে এই যে এটা যেরকম নরমাল রিঅ্যাকশন, এটা তো নরমাল রিঅ্যাকশন না, যৌগটাও নরমাল রিঅ্যাকশন না, বুঝছো? তো এই জন্য যেটুকু দেখাই দিছি এইটুকুই তুমি আপাতত মনে রাখো, এখান থেকে বেশি ডিটেইলসে গেলে তোমার জন্য পড়াশোনা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো প্রবলেমটা হচ্ছে সাবান, মানে সাবান খরপাতি নিলে কি হয়, সাবানের অপচয় হয়। এখন সাবানের অপচয়টা কিভাবে হয় সেগুলো আমরা দেখব। অপচয়, এই আরিফ ভাই পড়ানোর স্টাইলের সাথে আমার পড়ানোর স্টাইলের একটা বেসিক পার্থক্য বলি। বেসিক পার্থক্য হচ্ছে আরিফ ভাই স্লাইড ওরিয়েন্টেড পড়াশোনা করাইতে পছন্দ করেন, দেখবে আরিফ ভাই লিখেন কম, স্লাইডে কম লিখে। আর আমি হচ্ছে স্লাইডে লিখতে অনেক পছন্দ করি, এতক্ষণে হয়তো সবাই টের পেয়ে গেছো যে আমি স্লাইডে লিখি বেশি, মানে লিখে স্লাইডে নিয়ে আসি কম, আমি নিচে লিখি বেশি। আর আরিফ ভাই হচ্ছে লিখে নিয়ে আসেন বেশি, নিচে কম লিখেন। তো আর এইটুকু পড়ার পরে আমরা নামাজের একটা ব্রেক দিব। তো সাবানের অপচয় কিভাবে হয়, আমরা কি সাবানের সংকেত জানি? সোডিয়াম স্টিয়ারেট, সংকেত জানি তো, সোডিয়াম স্টিয়ারেট। এবং সাবান হচ্ছে এইটা C17H35COONA। ওকে, এই হচ্ছে সাবানের সংকেত, সোডিয়াম স্টিয়ারেট, অথবা তুমি বলতে পারো স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ। মানে এইখানে সোডিয়ামের বদলে তুমি যদি হাইড্রোজেন লাগাইতা তাইলে এটা স্টিয়ারিক অ্যাসিড হইতো। সো স্টিয়ারিক অ্যাসিডের জায়গায় তুমি যদি সোডিয়াম নিয়ে আসো, এটা সোডিয়াম স্টিয়ারেট হবে। সো সাবান ওয়ান কাইন্ড অফ লবণ।
ওকে, না থাকলে না থাকলো, এখন নতুন করে দেখানো। সো স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা সাবান বলি। এখন এই সাবানকে, সাবান তো নিশ্চয়ই তুমি শুকনা জায়গায় ঘষাঘষি করবা না, তাই না? সাবান তো পানি সহকারে আমরা ঘষাঘষি করি। এখন সাবানের সঙ্গে তুমি যখন খড় পানিতে নিবা, সেই খড় পানিতে কি আছে? ক্যালসিয়াম আছে। আমি ক্যালসিয়াম দেখাচ্ছি মানে যে খালি ক্যালসিয়াম আছে তা কিন্তু না, আরো অনেক কিছু আছে, কিন্তু বললাম না বাংলাদেশের পানিতে ক্যালসিয়াম বেশি থাকে দেখে আমার উদাহরণে বারবার ক্যালসিয়ামই আসবে। তো তুমি যখন সাবানকে ক্যালসিয়ামের মধ্যে নিবা, তখন কি তৈরি করে জানো? এই সোডিয়ামের জায়গায় ক্যালসিয়াম গিয়ে প্রতিস্থাপন করে। এখানে তৈরি করা হচ্ছে এটা C17H35COO। যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2, এই জন্য আমি এখানে একটা 2 দিলাম, আর সোডিয়ামটা আলাদা হইলো। এখন তোমার কোমলমতি মনে দেখো তো কি প্রশ্ন জাগে। কোমলমতি মনে এই রিয়াকশনটা বা এই প্রশ্নটা আসা উচিত যে ভাইয়া, সোডিয়াম আর ক্যালসিয়াম এরা তো ভাই ভাই, সোডিয়াম ক্যালসিয়াম ভাই ভাই না? যে এখানে সোডিয়াম ছিল, ক্যালসিয়াম এসে সোডিয়ামকে প্রতিস্থাপন করে দিল। এখন সোডিয়াম স্টিয়ারেট যদি সাবান হয়, তাহলে এটা তো ক্যালসিয়াম স্টিয়ারেট, খেয়াল করছো? এটা সোডিয়াম স্টিয়ারেট, এটা ক্যালসিয়াম স্টিয়ারেট। তাহলে এটা যদি সাবান হয়, তাহলে ভাই এটাও কি হবে? এটাও সাবান হবে। মানে তুমি এটাকে সাবান বলতে অবশ্যই বাধ্য। সো ওইটাও সাবান, এটাও সাবান। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানো, এই যে সোডিয়াম স্টিয়ারেট, এইটা পানিতে দ্রবীভূত হয়, বুঝছো? কিন্তু এই যৌগটা পানিতে অদ্রবণীয় হয়, মানে সে পানিতে মিশে না। এখন সাবান যদি পানিতে না মিশে, থাকে না যে ধরি মাছ না ছুঁই পানি, এখন যদি সাবান পানিতে না মিশে, তাইলে সে কি পানিতে ময়লা পরিষ্কার করবে? করবে না কিন্তু। সো এই অদ্রবণীয়, ওই অদ্রবণীয় অবস্থায় পানির উপরে কি তৈরি করে? পানির উপরে হচ্ছে ফোম তৈরি করে, যেটাকে আমরা বাংলায় কি বলি? গাদ বলি। ওই যে তুমি পানিতে কাপড় ধুতে গেলে একটা দুধের স্বর পড়তো না? এই দুধের স্বরটা আসলে কার যেন? ক্যালসিয়াম স্টিয়ারেটের। এই জন্য সাবান ঘষতেছো, ফেনা হচ্ছে না, ময়লা হচ্ছে না, কি বলে, ময়লা পরিষ্কার হচ্ছে না, বাট সাবান কিন্তু ঠিকই হচ্ছে পানিতে খরচ হয়ে যাচ্ছে। ফোম কি খারাপ? সব ফোম তো খারাপ না, এইখানে যে ফোমটা হয় সেটা খারাপ। না, এটা কিন্তু ফেনা না, এটা ফেনা না, এটা হচ্ছে, আমি বাংলায় লিখে দিই, এটা হচ্ছে গাদ। মানে পানির উপরে একটা আস্তর পড়ে, ওই গাদকেও আসলে ফোম বলে। তাহলে ঘটনাটা কি ঘটলো? ঘটনা ঘটলো হচ্ছে, তুমি যদি খড় পানিতে সাবান নাও সোডিয়াম স্টিয়ারেট, খড় পানির মধ্যে সাবানটা ক্যালসিয়াম স্টিয়ারেট ফর্ম করে। কিছু কিছু ক্যালসিয়াম স্টিয়ারেট, কিছু হচ্ছে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, কিছু অ্যালুমিনিয়াম স্টিয়ারেট, এই জিনিসগুলো তৈরি করে। তো সোডিয়াম স্টিয়ারেট যদি সাবান হয়, ক্যালসিয়াম স্টিয়ারেটও ওয়ান কাইন্ড অফ সাবান, তারও ময়লা পরিষ্কার করার কথা ছিল। কিন্তু এই সাবানটা পানিতে মিশে, বাট ক্যালসিয়াম স্টিয়ারেট যৌগটা পানিতে মিশে না। এখন কোন সাবান যদি পানিতে নাই মিশলো, সে পানিতে কখনোই ময়লা পরিষ্কার করতে পারবে না, সে পানির উপরে ভেসে থাকবে। পানির উপরে ভেসে থাকছে মানে কি? আমাদের সাবানের কি হচ্ছে? অপচয় হচ্ছে। কাঁচা বাচ্চারা বলো, বুঝতে পারছো কিনা? সবাই কি বুঝতে পারছে এটুকু? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু রিভিউ করে দেই। যে পানিতে ক্ষরতা থাকে, ক্ষরতার সমস্যা হচ্ছে কি? সাবানের অপচয়। সাবানের অপচয় মানে হচ্ছে, সাবান তো হচ্ছে এই যে, আচ্ছা নিশাদ রহমান নিশাদ, ও বলল যে না বুঝি নাই। নিশাদ, একটা কথা বলি, আমি জানি না কখনো তোমরা এভাবে ভাবো কিনা, এভাবে চিন্তা করো কিনা। আমি তোমাদেরকে খুব খুব আদর করেই জিজ্ঞেস করলাম যে ভাইয়া বুঝছো কিনা। তোমার কিন্তু একবার না লিখতে কষ্ট হয় না, এন এ লিখলেই হচ্ছে হয়ে গেল। এখন এটা এমনও হইতে পারে তুমি হয়তো অনেক চেষ্টা করছো, তারপরে বুঝো নাই, হতে পারে। এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না। আবার এমনও হইতে পারে যে তুমি হয়তো বা হচ্ছে ক্লাসে তখন মনোযোগ দাও নাই, অথবা এমনও হইতে পারে তোমার মেসেঞ্জারে একটা মেসেজ আসছে, তুমি সেটা রিপ্লাই দিছো। এমনও হইতে পারে, বুঝছো, তারপরও বলে দেখি, মজা মজা, ঠিক আছে, একবার না লিখতে তো কষ্ট হচ্ছে না। কিন্তু এই যে আমি যখন তোমাকে আসলে, তুমি না লিখছো মানে আমি তোমাকে আবারও বুঝাবো, এবং আমার ক্লাসে যারা রেগুলার করে তারা জানে আমি অনেকবার রিপিট করি, অনেকবার। তো আমি এই যে একবার যখন তুমি বললা যে না, তারপর যখন আমি রিপিট করব, এটা কিন্তু তোমার দায় থাকা লাগবে ভাই। একেবারে আখেরাতে গিয়ে জবাব দিবা যে হচ্ছে আমি খালি খালি মজা করার জন্য লিখছিলাম যে বুঝি নাই। তো ভাইয়াকে তো বললেই হইলো যে বুঝি নাই, তোমার না লিখতে কিন্তু কষ্ট হচ্ছে না। কিন্তু আমার ওইটাই আরো 2 মিনিট, 2 মিনিট যদি হচ্ছে আমি আবার 2 মিনিট করে ওটা রিভিউ করি, তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে। এবং আমি তোমাদের একটা ক্লাস নিয়ে আমার কাজ শেষ না, আমার সারাদিন অনেক কাজ থাকে। সো এটা মাথায় রেখে তারপরে না বলবা। কেউ যদি ক্লাসে মনোযোগ দাও, বোঝার চেষ্টা করো, তারপরে যদি না বুঝো, আমার 100 বার রিপিট করতে আপত্তি নাই। কিন্তু মেসেঞ্জারে টেক্সট আসছে,
একটু রিলস দেখে আসি, অনলাইন ক্লাসই তো, আর এটা তো বললেই তো হবে, রিপিট করলেই হচ্ছে, তখন কিন্তু আমার আপত্তি আছে। তো আমি আবারও রিপিট করি, এটা করে আমি নামাজে ব্রেকে যাব। পানিতে ক্ষারতা দুই রকম হয়, স্থায়ী অস্থায়ী। যদি বাইকার্বনেট সল্ট হিসেবে থাকে তাহলে অস্থায়ী, যদি সালফেট ক্লোরাইড থাকে তাহলে স্থায়ী। অস্থায়ীকে ফুটাইলেই দূর হয়, স্থায়ীকে ফুটাইলেই দূর হয় না। ল্যাবে আমরা সোডিয়াম কার্বনেট দিয়ে অদক্ষেপ ফেলাই, আর ইন্ডাস্ট্রিতে আমরা পারমোডেট প্রণালীতে অদক্ষেপ ফেলাই। খড়পানির সমস্যাটা হচ্ছে সাবানের অপচয় হয়। খড়পানিতে তুমি যদি সাবান নাও, মানে সোডিয়াম স্টিয়ারেট নাও, সেখানে ক্যালসিয়াম স্টিয়ারেট ফর্ম করে, কারণ পানির মধ্যে তো ক্যালসিয়াম আছে। তো এই পানির কোনো দূষণ করে একটু, জারিন তোমার প্রশ্নের উত্তর পরে আসবে ভাই। সো তোমার প্রশ্নের উত্তর বুয়েটও করছিল একবার। সো এই ক্যালসিয়াম স্টিয়ারেটটা পানিতে মিশে না, সে পানির উপরে ফোমের মতো ভেসে থাকে। হ্যাঁ, এই যে এই গাদি হচ্ছে পানিতে দুধের স্বরের মতো যেটা থাকে ওইটা। তুমি কাপড় ধুতে গেলেই দেখবে পানির উপর একটা লেয়ার পড়ে। আমার ঘড়িতে বাজে 4টা 40, 4টা 41, তোমরা 4টা 52 সময় চলে এসো।
কি অবস্থা সবার? সবাইকে চলে আসছি। ক্লাস শেষের আগে কেউ একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া এটা কেন পানিতে মিশে না। একটা যৌগ পানিতে না মিশার অনেকগুলো কারণ আছে, বুঝছো? এই চ্যাপ্টারে তো তুমি এত কিছু বুঝবে না, এটা তুমি বুঝবা হচ্ছে গুণগত রসায়নের দ্রাব্যতার পার্টে। এখন প্রশ্ন হচ্ছে যে দুনিয়াতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধানও আছে। এখন তুমি বললা হচ্ছে এরকম যে ভাইয়া আপনি তো হোমওয়ার্ক দিয়েছেন বাসায় আগামীকাল বা আগামী সপ্তাহে নিজের কাপড় ধুতে গিয়ে দেখলাম যে সাবানে ফেনা হচ্ছে না। এখন তুমি কি তাহলে কাপড় ধোবা না? হুম? মানে কাপড় ধোয়া বন্ধ করে দিবা? না, এটার একটা সমাধান আছে। এই বলো, এটা সমাধান কি? সাবান ইউজ করতে গিয়ে দেখলা ফেনা হইতেছে না, এখন তোমার সমাধান করতে হবে। তো সবাই সমাধান খুঁজো। স্টিয়ারেট মানে কি? এটা একটা কেমিক্যাল কম্পাউন্ড বাপি। লেবুর রস? না। আরো 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 সহজ সমাধান। ফেনাওয়ালা সাবান নিব। ফেনাওয়ালা সাবান আসলে কি? পানি ফুটায়, ধরো পানি তো ফুটানো আমরা, ঘষতে হবে বেশি, বেকিং সোডা। এই, সাবানের বিকল্প কিছু ইউজ করতে হবে। তো লিখে নাও, সমাধান হচ্ছে ডিটারজেন্ট। ডিটারজেন্ট ডিটারজেন্ট ইউজ করলে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। ওকে, সো যে যে হুইল পাউডার বলছো তার আনসারটা মোটামুটি ঠিক আছে। সো আমি যদি সাবানের জায়গায় ডিটারজেন্ট নেই তাহলে সেই সমস্যার সমাধান হয়ে যায়। এখন ডিটারজেন্ট নিলে সমস্যার সমাধান হয় কেন? হ্যাঁ, ভালো প্রশ্ন করছে আবির। কেন সমস্যা হয়? ডিটারজেন্টের সংকেতটা আমি একটু লিখে দিচ্ছি। ডিটারজেন্টের সংকেত হচ্ছে এইটা, CH3, CH2, এখানে 10টা, তারপর হচ্ছে এখানে তোমার হচ্ছে CH2, এখানে হচ্ছে OSO3Na। এই হচ্ছে ডিটারজেন্টের সংকেত। সো ডিটারজেন্টকে যদি হচ্ছে আমরা কেমিক্যালি এটার নাম বলি, তাহলে এর নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফোনেট। লিখে দিচ্ছি, নামের আগে তো সোডিয়াম হবে, তারপর হচ্ছে লরাইল, সোডিয়াম লরাইল, দেন হচ্ছে সালফোনেট, সোডিয়াম লরাইল সালফেট, সালফোনেট না। সো সোডিয়াম লরাইল সালফেট, এটা হচ্ছে ডিটারজেন্ট। এখন আমরা একটু দেখতে চেষ্টা করব যে ডিটারজেন্ট নিলে সমস্যাটা কিভাবে সমাধান হয়। সো তুমি ডিটারজেন্টকে খড়পানিতে নিলা। ডিটারজেন্টকে তুমি যখন খড়পানিতে নিবা, খড়পানিতে কি আছে? ওই যে ক্যালসিয়াম আয়ন আছে। তখন সে কি তৈরি করে দেখো, এই যে সোডিয়ামের জায়গায় কে আসবে? সোডিয়ামের জায়গায় ক্যালসিয়াম আসবে। এখন সোডিয়ামের জায়গায় যদি ক্যালসিয়াম আসে, সোডিয়াম লরাইল, তখন এখানে তৈরি হয়েছে এইটা CH3, এখানে হচ্ছে CH2, 10টা চেন। এই 10টা চেন তো লম্বা করে লেখানো যাবে না, এই জন্য আমরা বান্ডেল করে লিখছি, বুঝছো? আর এখানে তৈরি করে হচ্ছে CH2, তারপরে হচ্ছে এখানে OSO3, এই সোডিয়ামের জায়গায় ক্যালসিয়াম। তো তুমি চাইলে এই যৌগটাকে পুরোটাকে 2 দিতে পারো, কারণ যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2, আর এখানে কি মুক্ত হয়ে যায়? সোডিয়ামটা মুক্ত হয়ে যায়। এখন দেখো ভাই, এইটা যদি ডিটারজেন্ট হয় তাহলে এইটাও কি ডিটারজেন্ট? মানে সোডিয়াম লরাইল সালফোনেট যদি ডিটারজেন্ট হয়, উই ক্যান কল ইট ক্যালসিয়াম লরাইল সালফোনেট অ্যাজ এ ডিটারজেন্ট। তাহলে এটাও ডিটারজেন্ট, ওইটাও ডিটারজেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে এইটাও পানিতে দ্রবণীয় হয়, মানে এটাও পানিতে দ্রবণীয়। ইভেন ডিটারজেন্টটা পরিবর্তিত হয়ে নতুন যে ডিটারজেন্ট তৈরি হয় সেইটাও পানিতে দ্রবণীয়। তাহলে দোনোটা যদি পানিতে দ্রবণীয় হয় তাহলে তো আমার ক্ষতি নাই, তাই না? ডিটারজেন্টের অপচয় হচ্ছে না, সেটা পানিতে হিসাব নিকাশ করে আবার ভালো মতো হচ্ছে, ময়লা পরিষ্কার ঠিকই করছে। তাহলে কি বুঝিয়াছি? খড় পানিতে সাবান নিলে সাবান সোডিয়াম স্টিয়ারেট থেকে ক্যালসিয়াম স্টিয়ারেট হয়, ক্যালসিয়াম স্টিয়ারেট পানিতে মিশে না, এই জন্য সাবানের অপচয় হয়। হ্যাঁ, অবশ্যই এটা লিখতে হবে। এটা লিখতে হবে কেন? একটু পরে স্লাইড দেখলেই বুঝতে পারবা। আর এখানে হচ্ছে সোডিয়াম লরাইল সালফোনেট, এই যৌগের নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফোনেট, সেটার সাথে ক্যালসিয়াম মিলে তোমার ক্যালসিয়াম লরাইল সালফোনেট তৈরি করে, এটা পানিতে মিশে ওটাও পানিতে মিশে, এই জন্য ডিটারজেন্ট অপচয় হয় না। এই যে লরাইল, এগুলো সব হচ্ছে কেমিক্যাল নাম, সব কেমিক্যাল নাম, বুঝছো? এর কোনো কারণ নাই। ওকে, এবার দেখি একটা প্রশ্ন আসছিল, সবাই প্রশ্নটা লিখে নাও। এটা বুয়েট 9-10 আসছিল। ভাইয়া আপনি আমাদের কোন কোন চ্যাপ্টার পড়াবেন? আল্লাহ নসিবে যা রাখছে, আমার নসিব আর তোমাদের নসিব, এই দুই নসিবে একসাথে যা রাখছে। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে সাগর, রিঅ্যাকশনটা একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে পরিবেশগত দিক দিয়ে ডিটারজেন্ট ব্যবহার সাবানের চাইতে ভালো কেন? এটা বুয়েট 9-10 আসছিল। এবং ফ্যাক্ট হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে বুয়েট মানে সেখানে বড় বড় ম্যাথ আসবে, বড় বড় হিসাব নিকাশ ক্যালকুলেশন, ব্যাপারটা এরকম না। অনেক কনসেপচুয়াল প্রশ্ন হচ্ছে সালফেট, এটা সালফেট, অনেক কনসেপচুয়াল প্রশ্ন হচ্ছে বুয়েটে আসে।
এখন আমাকে বলো তো কোনটা ভালো, সাবান ভালো নাকি ডিটারজেন্ট ভালো পরিবেশে? কোনটা ভালো, সাবান নাকি ডিটারজেন্ট? ডিটারজেন্ট ভালো। এই সাবান ভালো না, পরিবেশগত দিক দিয়ে ডিটারজেন্ট ভালো। আমরা যে অ্যাঙ্গেলটা এর আগে চিন্তা করছিলাম সেই অ্যাঙ্গেল হচ্ছে ইউজার অ্যাঙ্গেল, আমাদের অ্যাঙ্গেল, যে ভাই আমি টাকা দিয়ে সাবান কিনে সাবান নষ্ট হইতেছে। এখন টাকা দিয়ে সাবান কিনে সাবান নষ্ট হয়েছে, অ্যাজ এ ইউজার আমি কখনো এটাকে ভালো বলবো না, তাই না? কিন্তু এখন আমাদেরকে চিন্তা করতে হবে পরিবেশগত দিক দিয়ে। সো পরিবেশগত দিক দিয়েও ডিটারজেন্ট ভালো। কেন ভালো একটু বলে দিই। সো ডিটারজেন্ট হচ্ছে ভালো কারণ হচ্ছে খড়পানিতে সাবান অদ্রবণীয় গাদ সৃষ্টি করে, যা পরিবেশে থেকে যায়। কি বললাম ভাইয়া? খড়পানিতে সাবান অদ্রবণীয় গাদ সৃষ্টি করে যা পরিবেশে থেকে যায়, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ওকে, ভালো কথা। কিন্তু ডিটারজেন্ট কি করে? ডিটারজেন্ট দ্রবণীয় লবণ তৈরি করে যা পরিবেশের ক্ষতি করে না। ডিটারজেন্ট দ্রবণীয় লবণ তৈরি করে যা পরিবেশের ক্ষতি করে না। তাহলে দেখছো ইউজার অ্যাঙ্গেল থেকে চিন্তা করলেও সাবান খারাপ ভালো না। ইভেন তুমি যদি হচ্ছে পরিবেশগত দিক দিয়ে চিন্তা করো তাইলেও হচ্ছে সেটা খারাপ না। সো এই হচ্ছে আমাদের আনসার। সবাইকে আনসার বুঝছি। আর এখানে তুমি এইটুকু লিখলে হবে ভাই, এটা 10 নম্বরের প্রশ্ন। তো 10 নম্বরের প্রশ্ন মানে হচ্ছে তোমাকে এইখানে ওই রিঅ্যাকশন দুইটা অবশ্যই লিখে দিতে হবে। কোন রিঅ্যাকশন দুইটা? যে রিঅ্যাকশন দুইটা আমি এর আগে দেখাইলাম সেটা। মানে ইংলিশ ভার্সনে হচ্ছে ব্যাপারটা যেরকম যে ওয়াই ডিটারজেন্ট ইজ বেটার দ্যান সোপ, কেন ডিটারজেন্ট সাবান থেকে ভালো। কারণ হচ্ছে সাবান, দেখো তুমি যদি সাবানকে হার্ড পানিতে নাও, সাবান মানে সোপ ফর্মস এ ফোম and that doesn't dissolve with water, যেটা পানিতে ডিসলভ হয় না। কিন্তু ডিটারজেন্ট কি করে? ডিটারজেন্ট ফর্মস এ সলিউবল সল্ট দ্যাট ডিসলভ ইন ওয়াটার। তো যেটা পানির মধ্যে ডিসলভ হয়ে গেছে সেটা পরিবেশের ক্ষতি করে না, তাই না? তাহলে কি গায়ে ডিটারজেন্ট দেওয়া যাবে? সাগর মাশাআল্লাহ মাশাআল্লাহ লাগায়ও। দেখবা যে হচ্ছে যদি চামড়া কোথাও একটু কালো টালো থাকে একেবারে ফকফকা ফর্সা হয়ে যাবে, কোনো রকমের কোনো ডার্ক স্পট, কোনো রকমের কোনো বিউটি স্পট কিচ্ছু থাকবে না, লাগাইতে পারো, কোনো সমস্যা নেই। ডিটারজেন্টে ক্ষার বেশি থাকে, আমরা তো খরতা নিয়ে আচরণ করছি, ডিটারজেন্টে ক্ষার বেশি থাকে, ওটা স্কিন আসলে হচ্ছে তোমার স্কিনের ক্ষয় করে ফেলে আর কি। তাহলে আশা করি খরতার এই পার্টটুকু আমরা সবাই বুঝে গেছি। এরপরে দেখো এই প্রশ্ন ছিল আইইউটি। সবাইকে আইইউটি চিনি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং বাংলাদেশের যতগুলো ভার্সিটিতে শুধু ইংলিশে প্রশ্ন আসে তার মধ্যে একটা, মানে এখানে কিন্তু প্রশ্ন বাংলায় থাকে না, ইংলিশে লেখা থাকে। তো আমি প্রশ্নটা তোমাদেরকে একটু ট্রান্সলেট করে দেই। টেম্পোরারি হার্ডনেস মানে অস্থায়ী খরতা অফ ওয়াটার মানে পানির টেম্পোরারি হার্ডনেস ইজ কজড হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ মানে কোনো কিছুর উপস্থিতির জন্য অফ হুইচ কম্পাউন্ডস ইন ওয়াটার। সো এই কোয়েশ্চেনটাকে যদি আমি বাংলায় ট্রান্সলেট করি এরকম দাঁড়ায় যে ভাই কি থাকার জন্য পানিতে অস্থায়ী খরতা হয়? এই কাঁচা বাচ্চারা উত্তর কি হবে? কি হবে? উত্তর হবে হচ্ছে সি, ইয়েস, ক্যালসিয়াম বাইকার্বনেট এন্ড ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এটা একদম ইজি পিজি লেমন স্কুইজি না, যদি তুমি অন্তত ক্লাসটা করে যাও। এই তো সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই পারছে। তাহলে কি বললাম, খড়পানিতে অস্থায়ী খরতা কেন হয়? ক্যালসিয়াম বাইকার্বনেট এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। বেসিক্যালি আসলে ক্যালসিয়াম বাইকার্বনেটটাই বাংলাদেশে থাকে, সেজন্য পানি অস্থায়ী খরতা হয়। তাহলে খরতার প্রিলিমিনারি আলোচনা শেষ। চলো আবার একটু রিভিউ করি, খরতা নিয়ে যেন আর কোনোদিন কারো কাছে পড়তে না হয়, ইভেন তোমাকে এটা কেউ পড়াবেও না, সবাই এটাকে আননেসেসারি মনে করে। তাহলে খরতা হচ্ছে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই আয়ন থাকার জন্য পানি ক্ষয় হয়। যদি বাইকার্বনেট থাকে অস্থায়ী, সালফেট ক্লোরাইড থাকলে স্থায়ী। অস্থায়ী দূর করানোর জন্য ফুটাইতে হয়, আর স্থায়ী দূর করানোর জন্য অনেক হিসাব নিকাশ করতে হয়, অনেক বিক্রিয়া টিক্রিয়া আছে। খড় পানিতে সাবানের অপচয় হয় কারণ সোডিয়াম স্টিয়ারেট থেকে ক্যালসিয়াম স্টিয়ারেট তৈরি হয় যেটা পানিতে মিশে না,
কিন্তু যদি আমি ডিটারজেন্ট করি তাহলে ওইখানে সোডিয়াম লরেল সালফেট থেকে ক্যালসিয়াম লরেল সালফেট তৈরি হয়, যেটা পানিতে মিশে। এই জন্য সাবান ঘর পানিতে নষ্ট হয়, ডিটারজেন্ট ঘর পানিতে নষ্ট হয় না। যদি আমি হচ্ছে এনভায়রনমেন্টাল পারপাস থেকে চিন্তা করি, দেন ডিটারজেন্ট ইজ ফার বেটার দেন সোপ। কারণ ডিটারজেন্ট যে দ্রবণীয় লবণ তৈরি করে সেটা পরিবেশের ক্ষতি করে না, আর এখানে হচ্ছে পরিবেশের ক্ষতি করে। ওকে, তারপর আসি হচ্ছে এইটা কি বলে, পানির ক্ষরতা, তারপর হচ্ছে হিসাব নিকাশ দেখলাম। এবার দেখি স্থায়ী ক্ষরতা নির্ণয় পদ্ধতি। মানে স্থায়ী ক্ষরতা তুমি কিভাবে নির্ণয় করবা। অ্যাডমিশনে বইয়ের বাইরেও কোয়েশ্চেন হয়, বইয়ে টপিক থাকে, বাট কিছু প্রশ্ন তো বইয়ের বাইরে থেকে টুকটাক হয়, সেম টপিকের বাইরের থেকে হয়। দেখো, যখন আমরা ডিটারজেন্টের বা অস্থায়ী ক্ষরতা বলি বা স্থায়ী ক্ষরতা বলি, তো আমরা মেইনলি স্থায়ী ক্ষরতা দেখব, কারণ পানিতে ক্ষরতা বলতে স্থায়ী ক্ষরতা কি ধরে নেওয়া হয়। তো স্থায়ী ক্ষরতা যখন তুমি হচ্ছে নির্ণয় করবা, তখন আমরা যে প্রসেসে নির্ণয় করি সেই প্রসেসটা হচ্ছে টাইট্রেশন। সো আমরা কি টাইট্রেশন বুঝি? টাইট্রেশন নামটা কি শুনছো কখনো? টাইট্রেশন মানে বলা হয় এটাকে অনুমাপন। সো অনুমাপন মানে হচ্ছে, এটাকে বলা হয় অনুমাপন, বাংলায় অনুমাপন। অনুমাপন। আচ্ছা, আমি একটু টাইট্রেশনটা সবাইকে সংক্ষেপে বুঝাই দিই, যারা বুঝো না কোনো সমস্যা নেই। টাইট্রেশন 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 হচ্ছে, ধরো তোমার কাছে দুইটা যৌগ আছে। এটা এমন হইতে পারে যে একটা অ্যাসিড আছে বা একটা ক্ষার আছে। তোমাকে ধরলাম একটা অ্যাসিড দেওয়া আছে। এখন তোমাকে যে অ্যাসিড দেওয়া আছে তুমি ধরে নাও তার ঘনমাত্রাটা তুমি জানো। সো একটা ঘনমাত্রা জানা থাকবে, এই জানা ঘনমাত্রার সাহায্যে আরেকটার ঘনমাত্রা জানা থাকবে না। তো জানা ঘনমাত্রার হেল্প নিয়ে তুমি অজানা ঘনমাত্রাটা নির্ণয় করবা, সেটাকে বলা হয় টাইট্রেশন। তাহলে জানা ঘনমাত্রার সাহায্যে অজানা ঘনমাত্রা নির্ণয়, এই হচ্ছে মেইন কাহিনী, অজানা ঘনমাত্রা নির্ণয়। এখন এটা কিভাবে করে সেটা একটু দেখবো। তাহলে কি বললাম ভাইয়া, জানা ঘনমাত্রার সাহায্যে অজানা ঘনমাত্রা নির্ণয় যে প্রসেসে আমি করি সেই প্রসেসটাকে বলা হয় টাইট্রেশন। এখন টাইট্রেশন ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার কাছে ধরো অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, সেখান থেকে ক্ষারের ঘনমাত্রা বের করতে বলে। তোমাকে ধরো জারকের ঘনমাত্রা দেওয়া আছে, সেখান থেকে বিজারকের ঘনমাত্রা বের করতে বলে। কনসেন্ট্রেশন, যে উই ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ অ্যান আননোন সলিউশন বাই এ নোন কনসেন্ট্রেশন। সো একটার কনসেন্ট্রেশন তোমার জানা থাকবে, সেটার হেল্প নিয়ে আরেকটার কনসেন্ট্রেশন বের করতে হবে। দ্যাট প্রসেস উই কলড টাইট্রেশন। এখন অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া থাকবে, সেখান থেকে ক্ষারের ঘনমাত্রা বের করতে বলতে পারে। জারকের ঘনমাত্রা দেওয়া থাকবে, সেখান থেকে বিজারকের ঘনমাত্রা বের করতে বলতে পারে। এই ব্যাপারটাই হয়। এখন ঘটনাটা কি করা হয় সেটা একটু বুঝাই দিই। ঘটনা হয় হচ্ছে বাস্তবে করা হয়। প্রথমে তোমাকে একটা বিক্রিয়া দেখাইতে হয়। অ্যাসিড ক্ষারের সাথে রিঅ্যাক্ট করে, জারক বিজারকের সাথে বিক্রিয়া করে। তো ওই বিক্রিয়া দিয়েই আসলে আমরা বের করি। তো আমাদেরকেও এখানে আসলে হচ্ছে একটা বিক্রিয়া দেখাইতে হবে। সেই বিক্রিয়াটা হচ্ছে কি জানো? সো যখন আমি টাইট্রেশন করব, তখন আমাকে একটার ঘনমাত্রা জানা থাকে, আরেকটার ঘনমাত্রা জানা থাকে না। এবং যেটা জানা থাকে সেটাকে বলা হয় হচ্ছে টাইট্রেন্ট। সো আমাদের এখানে টাইট্রেন্ট হচ্ছে ইডিটিএ, এটা হচ্ছে আমাদের নোন। তাহলে কি বললাম ভাইয়া, আমাদের তো একটার ঘনমাত্রা আমরা জানবো, একটার ঘনমাত্রা জানবো না। তো এই টাইট্রেশনে, এখানকার টাইট্রেশনে আমরা যেটা জানি বা যেটা আমাদেরকে গিভেন থাকে সেটাকে বলা হয় ইডিটিএ। ইডিটিএ হচ্ছে কমার্শিয়ালি অ্যাভেলেবল একটা যৌগ। তোমাদেরকে এই যৌগের সংকেত একটু দেখায় আসি, পরের স্লাইডে আমি রেখে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের ইডিটিএ। আমি একটু আমার মতো করে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইডিটিএ সংকেতটা হচ্ছে এরকম, CH2। তুমি ইডিটিএ বায়োলজি বইতে পড়বা, তুমি ইডিটিএ হচ্ছে কেমিস্ট্রি বইতে প্রথম পত্রের 3য় অধ্যায় পড়বা, প্রথম পত্রের 5ম অধ্যায়ে পড়বা ইডিটিএ। তারপর হচ্ছে এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন CH2C++, CH2C++, এখানে হচ্ছে CH2C++,
এখানে হচ্ছে CH2 COO মাইনাস। সো ইডিটি এর ফুল ফর্মটা যদি আমি বলি, ফুল ফর্ম হচ্ছে এরকম, ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন, তারপর হচ্ছে টেট্রা, তারপর হচ্ছে অ্যাসিটেট। এই যে ইথিলিনের ই, ডাইঅ্যামিনের ডি, এই টেট্রার হচ্ছে টি, আর হচ্ছে অ্যাসিটেটের হচ্ছে কি বলে এ। সেখান থেকে নামটা হয়েছে ইডিটি, এবং বুঝাই দিচ্ছি যে নামটা কই থেকে আসছে। এটা একটা জৈব যৌগ। এখন জৈব যৌগ মানে হচ্ছে, দেখো ইথিলিন মানে কি বুঝছি, এই দুইটা কার্বন থাকলে ইথিলিন বলে, এটুকু তো সবাই বুঝে। দুইটা কার্বন থাকলে ইথিন বা ইথিলিন বলে, এটুকু সবার বোঝা উচিত, আমি জানি। তাহলে ইথিলিন কেন, এখানে দুইটা কার্বন আছে এই জন্য ইথিলিন। ওকে, আবারও বলতেছি, দুইটা কার্বন আছে দেখে নামটা হচ্ছে ইথিলিন। ডাইঅ্যামিন কেন হয়েছে, কারণ দেখো এই যে একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন, নাইট্রোজেনকে আমরা অ্যামোনিয়া বলি না, ওই অ্যামোনিয়া থেকে অ্যামিন আসছে, এভাবে তুমি চিন্তা করতে পারো। তাহলে ইথিলিন একটা, অ্যামিন কয়টা, দুইটা, যেহেতু দুইটা নাইট্রোজেন আছে এই জন্য হচ্ছে ডাইঅ্যামিন। তাহলে ইথিলিন কেন হইলো, দুইটা কার্বনের জন্য। অ্যামিন হইলো কেন, কারণ হচ্ছে দুইটা নাইট্রোজেন, এই জন্য ডাইঅ্যামিন হয়েছে। তারপর হচ্ছে টেট্রা, এই কাঁচা বাচ্চারা, টেট্রা মানে কি, টেট্রা মানে তো চার, তাই না? জানি তো, মনো মানে এক, ডাই মানে দুই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার। টেট্রা অ্যাসিটেট, আমরা কি জানি যে এটা অ্যাসিডেট আয়ন, এটাকে আমরা ইথানোয়েট আয়নও বলতাম, এটাকে আমরা অ্যাসিডেট আয়ন বলতাম। এই অ্যাসিডেট আয়ন কয়টা, এই অ্যাসিডেট আয়ন হচ্ছে চারটা। সেইখান থেকে নামটা আসছে হচ্ছে ইথিলিন, এই যে দুইটা কার্বনের যৌগ, ডাইঅ্যামিন, দুইটা নাইট্রোজেন থাকবে, এবং টেট্রা অ্যাসিডেট মানে চারটা অ্যাসিডেট থাকবে। এই হচ্ছে আমাদের ইডিটি এর নাম। বাট এই নামটা না তোমাদের আসলে কখনো পরীক্ষায় হয়তো আসবে না, কিন্তু যেহেতু কোনো একটা জিনিস শিখলা তার জন্য আমি একটু শিখিয়ে দিলাম। ইডিটি তুমি অনেক জায়গায় পড়বা, সেই পড়তে গিয়ে যেন হচ্ছে কোনো ঝামেলা না হয়। এখন এই যে চারটা আয়ন আছে, কেউ কেউ ইডিটিএ কে লেখে ইডিটিএ, কেউ ইডিটিএ কে লেখে হচ্ছে এভাবে EDTA4-, কারণ এই যে একটা মাইনাস, একটা মাইনাস, একটা মাইনাস, একটা মাইনাস, মোট চারটা মাইনাস। সো এটাও লিখে ইডিটিএ কে, এটাও লিখে। এগুলো মাইনাস, তাহলে বন্ড কোনগুলো ভাইয়া, এই যে ভিতরে ভিতরে বন্ড আছে না, ভিতরে ভিতরে বন্ড আছে। তাহলে কি বললাম ভাইয়া, আমরা বললাম হচ্ছে এইটা, যে আমি যখন পানির ক্ষরতা বের করতে চাই, কোন ক্ষরতা, স্থায়ী ক্ষরতা, তখন ওই যে বললাম না আমাদেরকে একটা যৌগের মান, একটা যৌগের নাম জানা থাকে, একটা যৌগের নাম, একটা যৌগের ঘনমাত্রা বের করতে হয়। একটা যৌগের নাম মানে ঘনমাত্রা আমার জানা থাকে, সেই জানা ঘনমাত্রা দিয়ে আরেকটার ঘনমাত্রা আমরা বের করব। তো যেটা জানি ক্ষরতা নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে আমাদের ইডিটিএ। বিশ্বাস করো ইডিটি এর তোমার যদি হচ্ছে এই সংকেতটা তুমি নাম নাও জানো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে জাস্ট কিউরিয়াসিটি, অনেকে জিজ্ঞেস করবা যে ভাই আসলে ইডিটিএ জিনিসটা কি, তার জন্য দেখাই দিলাম। ওকে, তাহলে ইথিলিন ডায়ামিন, ইথিলিন মানে দুই কার্বন, ডায়ামিন মানে দুইটা নাইট্রোজেন, আর টেট্রা অ্যাসিটেট মানে হচ্ছে চারটা অ্যাসিটেট। ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। ওকে, তাহলে আমরা যেটা ঘনমানটা জানি সেটা হচ্ছে আমাদের ইডিটিএ। আর যে কোনো টাইট্রেশন করতে গেলে আমাদের একটা নির্দেশক দরকার হয়। নির্দেশক কি জিনিস, নির্দেশক হচ্ছে যে নিজের রং পরিবর্তন করে আমাদেরকে বিক্রিয়া কোথায় থামতে হবে সেটা বলে দেয়। কি বললাম ভাইয়া, তুমি ধরো এই যে ইডিটি এর সাথে এই দেখো ক্যালসিয়াম বিক্রিয়া করবে। সো ইডিটি এর সাথে যখন ক্যালসিয়াম বিক্রিয়া করে, আবারও বলি, ইডিটি এর সাথে যখন ক্যালসিয়াম বিক্রিয়া করে, তখন কখন আমি থামবো, এই বিক্রিয়া কি আমি সারাদিন চলতে থাকবে, না, আমাকে তো একটা সময় বুঝতে হয় যে কোথায় আমাকে থামতে হবে। সো এই থামার জন্য যে রংটা পরিবর্তন করে সেটাকে আমরা ইন্ডিকেটর বলি। এখানে ইন্ডিকেটর যে নামটা হচ্ছে সেটা হচ্ছে এরিক্রম ব্ল্যাক টি। তুমি এত নাম মনে রাখা লাগবে না, তুমি এটাকে সংক্ষেপে পড়বা হচ্ছে ইবিটি। এটাও কমার্শিয়ালি অ্যাভেলেবল একটা যৌগ, এটা সংকেত দেখার দরকার নেই, এটা সংকেত আছে বাট দেখলে ভয় পাবা। এই যে হচ্ছে আমাদের ইবিটি, বাট ওটা শেখার দরকার নেই। তাহলে কি বললাম ভাইয়া, একটু আস্তে আস্তে তোমরা হচ্ছে, এই জিনিসগুলো এতটা সহজ না, এই জিনিসগুলো এতটা ইজি না, এই জিনিসগুলো কারো কাছেই হচ্ছে পুরাতন না। সবাই একটু আস্তে আস্তে প্রসেস করো, দেখবে ভালো লাগবে। যে আমরা যখন স্থায়ী ক্ষরতা বের করি, তখন আমাদেরকে হচ্ছে একটা টাইট্রেশনের মধ্য দিয়ে যেতে হয়। আমি টাইট্রেশনের মধ্য দিয়ে যাচ্ছি। টাইট্রেশন করার জন্য আমাদেরকে তো একটার ঘনমাত্রা জানা থাকতে হবে। এখন এইখানে যে ঘনমাত্রাটা আমরা জানি, সেই ঘনমাত্রাটা হচ্ছে ইডিটিএ। সো এই হচ্ছে আমাদের ইডিটিএ।
সিয়াম কঠিন, বিশ্বাস করো কঠিন সহজ এটা ডিপেন্ড করে তুমি কোন মেন্টালিটি নিয়ে আসলে ক্লাস করছো সেটা। তুমি যদি আগে থেকে চিন্তাই করে নাও যেটা কঠিন, তাহলে এটা কঠিন লাগবেই তোমাকে, সে যত সহজ জিনিসই পড়াক না কেন কঠিন লাগবে। আর তুমি যদি এভাবে চিন্তা করো, ওকে একটা জিনিস তো ভাই বুঝাই দিচ্ছে, তুমি বুঝার চেষ্টা করো, দেখবা আস্তে 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 সেটা সহজ হয়ে যাবে। তাহলে কি বললাম ভাইয়া, আমরা হচ্ছে ঘনমাত্রা একটার আমাদের জানবো। আমি অনেকবার রিপিট করছি, খুব স্লো আগাচ্ছে, যেন তোমরা হচ্ছে জিনিসটাতে অ্যাডজাস্ট হয়ে তারপরে সামনে আগাও। তুমি একটা জিনিসটাকে ঘনমাত্রা জানো, একটা জানো না। এখন তুমি এখানে জানো কার, তুমি জানো হচ্ছে ইডিটিএ, মানে এটা হচ্ছে আমি জানি। সো ইডিটিও বলে, কেউ কেউ আবার ইডিটিএ 4- ও বলে, দুইটাই ডাকে। ওকে, সো ইডিটিএ সংকেত কি, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। কেউ বলছে যে ভাই এই পাশে কেন উল্টাই দিচ্ছেন, কারণ এই কার্বনের সাথে কার্বন যুক্ত তো এই জন্য এভাবে দিচ্ছি, এই কার্বনের সাথে কার্বন যুক্ত তো এই জন্য উল্টাই দিচ্ছি। সো এভাবে লিখলেও হয়, তুমি চাইলে হচ্ছে এইখানে আবার C+- দিল, হয়তো কোনো সমস্যা নাই। এটা আস্তে আস্তে জৈব যৌগ পড়লে বুঝবা। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে ইডিটিএ, এর ঘনমাত্রা সব সময় আমাদেরকে জানা থাকবে, সব সময়। আর যেটা জানি না সেটা হচ্ছে ক্যালসিয়াম। আর এই বিক্রিয়াটা আমাকে কতটুকু চালাইতে হবে, কতক্ষণ থামাইতে হবে, সেইটা আমাদেরকে বলে দেয় হচ্ছে ইবিটি। ইবিটি মানে কি, ইবিটি হচ্ছে এরিথ্রম ব্ল্যাক টি। ওকে, এখন রিঅ্যাকশনটা কি হয়, রিঅ্যাকশনটা হয় প্রথমে ক্যালসিয়াম ইবিটির সাথে বিক্রিয়া করে। ক্যালসিয়াম যখন ইবিটির সাথে বিক্রিয়া করে, সেখানে তো ইবিটি এর কালারটা কি ব্ল্যাক, হ্যাঁ ইবিটি এর কালারটা ব্ল্যাক। ইবিটি এর নরমাল কালার হচ্ছে না ব্লু, ব্লু ডার্ক ব্লু, দেখতে হচ্ছে অনেকটা ব্ল্যাকের মতো। ইডিটি এর ঘনমাত্রা কত নুসরাত আবরার, ইডিটি এর ঘনমাত্রা তো যে কোনো কিছু হতে পারে। সো আমরা ওই ঘনমাত্রাটা আগে থেকে জানা থাকে, তুমি দোকানে 0.5 মোলার, 1 মোলার, 1.5 মোলার, 2 মোলার এরকম অনেক টাইপের পাবা, তুমি কোন একটা কিনে নিয়ে আসছো, বাট যেটা কিনে নিয়ে আসছো সেটা তো তুমি জানো, তাই না? ইডিটি এর তো ফিক্সড কোনো ঘনমাত্রা হয় না, কারোরই ফিক্সড কোনো ঘনমাত্রা হয় না। সো ক্যালসিয়াম ইবিটির সাথে বিক্রিয়া করে, ইবিটি একটা বিশাল কমপ্লেক্স যৌগ, সেখানে তৈরি করে ক্যালসিয়াম ইবিটি। কি বললাম ভাইয়া, ক্যালসিয়াম ইবিটির সাথে মানে ইডিটি এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ইবিটি তৈরি করে, এবং এটা একটা আনস্টেবল কমপ্লেক্স কম্পাউন্ড যার রং হয় হচ্ছে ওয়াইন রেড। তো তোমাদের এতটুকু জানা লাগবে না, এটুকু আমি এমনি লিখে দিছি তোমাদের জানার জন্য। টি মানে ওই যৌগটা দেখতে টি শেপের মতো, এই জন্য হচ্ছে ব্ল্যাক টি বলে। আনস্টেবল একটা কমপ্লেক্স কম্পাউন্ড যেটা রং হচ্ছে ওয়াইন রেড। ওয়াইন রেড মানে হচ্ছে ডার্ক রেড, যেটা সেটা পার্পল টাইপ, পার্পল তো না, খয়েরি রং যেটা। এরপরে সেই ক্যালসিয়াম ইবিটি আমাদের কার সাথে বিক্রি করে, ইডিটিএ 4-। সো যখন ক্যালসিয়াম ইবিটি, যখন ক্যালসিয়াম ইডিটি ইডিটিএ 4- এর সাথে রিঅ্যাক্ট করে, ওই যে বলছিলাম না কেউ কেউ ইডিটিএ কে শুধু ইডিটিএ লেখে সংক্ষেপে, আর কেউ ইডিটিএ কে ইডিটিএ 4- লেখে। তো এইখানকার আমাদের ক্যালসিয়াম, এই বলতো এই ক্যালসিয়ামটা কই থেকে আসছে, এই ক্যালসিয়াম কিন্তু খড়পানির ক্যালসিয়াম, যেটা আমরা পরিমাপ করব, খেয়াল করো, যেটা পরিমাপ করব সেটা হচ্ছে আমাদের এই ক্যালসিয়াম, সেটা আমাদের ইন্ডিকেটরের সাথে প্রথমে রিঅ্যাক্ট করে, রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম ইবিটি একটা আনস্টেবল কমপ্লেক্স কম্পাউন্ড যেটার রং হচ্ছে লাল রঙের একটা যৌগ তৈরি করে, সেটার সাথে আমাদের ইডিটিএ যেটা হচ্ছে আমার নোন, মানে যেটা ঘনমাত্রা আমার জানা থাকবে, বিক্রিয়া করে ক্যালসিয়াম ইডিটিএ নামে একটা যৌগ তৈরি করে, বুঝছো? এখন এখানে 4- থেকে 2- কেন হয়েছে, কারণ এই যৌগের সাথে ক্যালসিয়াম অ্যাড হয়েছে, ক্যালসিয়ামের 2 চার্জ, এখানে 4 ছিল, সেই 4 থেকে +2 যোগ হইলে -2 কমে গেল, আর ইবিটি আগের মতো হয়ে গেল। সো ওয়াইন রেড থেকে রং যখনই ব্লু হয়, প্র্যাকটিক্যালি তুমি যখন করবা তখন দেখবা যে ওয়াইন রেড থেকে যখন ব্লু হয়ে যায়, তখনই হচ্ছে আমরা বুঝে নিব আমাদের রিঅ্যাকশন এখানেই শেষ, এখানে আমাদের থেমে যেতে হবে। ইডিটিএ 4- লিখছেন কেন, এটাই বুঝাইছিলাম তখন। দেখো এই যে ইডিটির উপরে কয়টা চার্জ, মাইনাস মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই জন্য 4- লিখে। এই 4- কে অনেক সময় কেউ লিখে না সংক্ষিপ্ত করার জন্য। তাহলে আমরা কি দেখলাম, রিঅ্যাকশন হচ্ছে আমাদেরকে প্রথমে ক্যালসিয়াম, কোন ক্যালসিয়াম, খড়পানির ক্যালসিয়াম, এই খড়পানির ক্যালসিয়ামটা রিঅ্যাক্ট করে কার সাথে, ইবিটির সাথে, ইবিটির সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করে, ক্যালসিয়াম ইবিটি। সেই ক্যালসিয়াম ইবিটি বিক্রিয়া করে কার সাথে, ইডিটি এর সাথে, সেখানে ক্যালসিয়াম ইডিটি তৈরি করে। সো তোমার যদি এই রিঅ্যাকশনটা মুখস্থ নাও থাকে, তোমার যদি এই রিঅ্যাকশনটা মনে রাখতে কষ্ট হয়, কোনো সমস্যা নেই ভাই, এই পুরো স্লাইডের তুমি জাস্ট একটা কথা মনে রাখবা, সেই একটা কথা কি জানো, দেখো ইডিটি এর 1 মোল, খেয়াল করে দেখো, ইডিটি এর 1 মোল সমান ক্যালসিয়াম ইডিটি এর 1 মোল, এর 1 মোল না, কি বললাম, এর 1 মোল, এর 1 মোলের সমান।
আবার এর 1 মোলের সমান না? কি বললাম ভাইয়া? আবার বলতেছি এর 1 মোলের সমান। আবার এটা তো এইখানে আর এখানে কমন না, ক্যালসিয়াম ইবিটি ওইখানেও আছে এখানেও আছে, কাইন্ড অফ ঘটকের মতো। তাহলে এর 1 মোলের সমান, এর 1 মোল আবার এর 1 মোলের সমান, তাই তো? তাহলে দিন শেষে আমি কি লিখছি? দিন শেষে দেখো তো এটা বুঝতে পারি কিনা। ব্যাপারটা হচ্ছে এরকম যে ইডিটিএ এর মোল সংখ্যা, ইডিটিএ এর মোল সংখ্যা সমান ক্যালসিয়াম 2+ এর মোল সংখ্যা। তুমি ওই গত স্লাইডে কোনো কিছু মনে না রেখে যদি এইটুকু মনে রাখো তাইলেই তোমার অঙ্ক হয়ে গেছে, তুমি সব পারবা। মানে গত ক্লাসে মানে গত স্লাইডে যা কিছু পড়াইছি সেইটুকুর সারমর্ম হচ্ছে এইটা। তুমি এইটুকুই হচ্ছে ধরো যে গত স্লাইডে আমরা হচ্ছে চিনি নিছিলাম, আমরা হচ্ছে দুধ নিছিলাম, চাল নিছিলাম, পানি নিছিলাম, নিয়ে আমরা হচ্ছে এই পায়েসটুকু বানাইছি। সো ওইটুকু তোমাকে কেন বুঝাইলাম? ওইটুকু তোমাকে বুঝাইলাম হচ্ছে জাস্ট বেসিকটা তুমি জেনে রাখো। ইডিটি এর মুখ্য কাজ তাহলে কি বলবো? ইডিটি না থাকলে তো তুমি ক্যালসিয়ামের ঘনমাত্রাই বের করতে পারবে না। তোমাকে তো বইয়ে বলি, প্রশ্নে বলি, সব জায়গায় ইডিটি এর ঘনমাত্রাই দেওয়া থাকবে। সো ইডিটি এর ঘনমাত্রা থেকে আমাদের ক্যালসিয়ামের মোল সংখ্যা বের করতে হবে, ওইটাই মেন। তাহলে চলো একটু রিভিউ করে আসি। ব্যাপারটা এরকম যে আমি যখন ক্ষরতা বের করব, ক্ষরতা বের করার জন্য আমাদেরকে এখানে টাইট্রেশন প্রসেসে যেতে হবে। টাইট্রেশন প্রসেসটা হচ্ছে একটা প্রসেস যেখানে একটার ঘনমাত্রা আমি জানি, আরেকটার ঘনমাত্রা জানি না। ওকে, সো যেটা জানি সেটা হচ্ছে ইডিটিএ, আর যেটা জানি না সেটা হচ্ছে ক্যালসিয়াম। ওকে, এবং এই টাইট্রেশন করার জন্য আমাদেরকে একটা ইন্ডিকেটর দরকার, সেই ইন্ডিকেটর হচ্ছে ইবিটি। সো ক্যালসিয়াম ইবিটির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ইবিটি, ক্যালসিয়াম ইবিটি ইডিটি এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ইডিটি তৈরি করে। এবং যখনই রংটা ওয়াইন রেড থেকে, ওয়াইন রেড মানে ডার্ক রেড, সেখান থেকে যখনই ব্লু হবে তখনই আমরা বুঝে নিব এই রিঅ্যাকশনটা শেষ হয়ে গেছে। গেল এটা। এরপরে দেখলাম হচ্ছে ওই রিঅ্যাকশন থেকে আমি এই সূত্রটা এক্সট্রাক্ট করলাম। সূত্র হচ্ছে ইডিটি এর মোল সংখ্যা সমান ক্যালসিয়ামের মোল সংখ্যা। ওকে, তো সবাই হচ্ছে এই ম্যাথটা একটু লিখে নাও, এই ম্যাথটা। তাহলে ক্ষরতা কিভাবে নির্ণয় করব? হ্যাঁ, এই যে রিয়াদ, একটা ম্যাথ করলেই তো বুঝবা, প্র্যাকটিস না করলে তো হবে না। ম্যাথে তোলা হলে সবাই একটু বইলো। ওকে, তুলছি। এটা সম্ভবত বুয়েটে আসা ম্যাথ, আমার সাল মনে নাই, কিন্তু লিখে নাও সবাই। বললামই তো ভাই, এইগুলো তো সহজ জিনিস না, এইগুলো তো রেগুলার জিনিস না, এগুলো তো ফান টপিকও না। মানে সহজ জিনিস না, রেগুলার জিনিস না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার কলেজে এটা পড়াবেন, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। যদি পড়ে তখন আমাকে এসে বললো যে শাওন ভাই আপনি বলছিলেন কিন্তু আমার কলেজে পড়াইছে। তোমার কলেজে এটা পড়াবে না। তুমি যে টিচারের কাছে পড়ো সেই টিচার এটা তোমাকে পড়াবে না, এটা কেউই পড়াবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। বাট আমি কেন পড়াচ্ছি? কারণ আমি চাই যে হচ্ছে আহ আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে অনেক মনোযোগী স্টুডেন্ট ছিলাম, অনেক পরিশ্রমী স্টুডেন্ট ছিলাম, এবং আমি হচ্ছে আমার একাডেমিক রেজাল্ট অনেক ভালো আর কি, বুঝছো? আমি ভালো ছাত্র না, অনেক পরিশ্রমী ছাত্র, বাট একাডেমিক রেজাল্ট অনেক ভালো। তো আমি চাই যে আমার স্টুডেন্টরা কোনো জায়গা থেকে কোথাও থেকে যেন একটু হইলেও পিছায় না যায়। তারা যেন হচ্ছে একেবারে কমপ্লিট প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যায়, দেখেই হচ্ছে এই এক্সট্রা ক্লাসটা হচ্ছে আমি নিচ্ছি। বলছে 500 ml পানিতে দ্রবীভূত সালফেট আয়নের পরিমাণ নির্ণয় করতে গিয়ে দেখা গেল 30 ml 0.1 মোলার ইডিটি দরকার হয়। ওই পানির ক্ষরতা কত? এই তোমাদেরকে বলছিলাম না কার ইনফরমেশন দেওয়া থাকবে, দেখছো ইডিটি এর ঘনমাত্রা বা ইনফরমেশন দেওয়া আছে, যে এই যে ইডিটি এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। এখন এই 0.1 মোলার 0.1 মোলারটাকে আমাকে কার ঘনমাত্রা বের করতে হবে? ক্যালসিয়ামের ঘনমাত্রা। তাহলে বলো তো এখানে ক্যালসিয়ামটা কি ক্যালসিয়াম হিসেবে ছিল না ক্যালসিয়াম সালফেট হিসেবে ছিল? ক্যালসিয়ামটা ছিল ক্যালসিয়াম সালফেট। এবার তোমাদেরকে একটা মজার ব্যাপার বলি। ধরো তুমি আর আমি এখানে কার উদাহরণ দিব হচ্ছে মাহমুদা আক্তার মারিয়া। মারিয়ার ধরো 100 ভরি স্বর্ণ আছে, আর ধরো আমার হচ্ছে 40 বিঘা জমি আছে, ধরো
মারিয়ারও হয়তো 100 ভরি সম্পত্তি নেই, আমারও 40 বিঘা সম্পত্তি নেই। এখন তোমরা সবাই মিলে বের করতে যাচ্ছ যে শাওন ভাইয়া ধনী নাকি হচ্ছে মারিয়া ধনী। ওর আছে কি, ওর আছে হচ্ছে 100 ভরি স্বর্ণ, আর আমার আছে 40 বিঘা জমি। এখন এই দুটো কি কম্পেয়ার করা যাবে? কম্পেয়ার করা যায়? কম্পেয়ার করা কিন্তু যায় না। মানে স্বর্ণের সাথে তুমি জমির কেমনে কম্পেয়ার করবা? কিন্তু একেবারে কি কম্পেয়ার করা যায় না? যায় তো। কেমনে? তুমি বাজার দর চিন্তা করবা, বাজার দরে ওর 100 ভরি স্বর্ণের, হ্যাঁ ওই যে মিকাইল খুব সুন্দর আনসার দিয়েছে, মিকাইল আব্দুল্লাহ, গুড, এটাই আমি শুনতে চাচ্ছিলাম। ওই 100 ভরি স্বর্ণের বাজার দাম হিসাব করবা, আর 40 বিঘা জমির বাজার দর তো আবার অন্যরকম হয়। ঢাকার জমির এক দাম, বিলের জমির এক দাম। ধরো যেখানকার জমি, যে মৌজার জমি, সেই মৌজায় যে দাম চলে সেই দামে তুমি 40 বিঘা জমির দাম হিসাব করবা। তাহলে দেখো, ওরও একটা অ্যাসেট আছে, আমারও একটা অ্যাসেট আছে, তাই না? কিন্তু আমরা অ্যাসেটকে যখন কম্পেয়ার করছি, কাকে দিয়ে ইভালুয়েট করছি? পরিমাণটা কার মাধ্যমে প্রকাশ করছি? টাকার মাধ্যমে প্রকাশ করছি না? তাহলে টাকা কি? টাকা হচ্ছে এখানে কমন একটা প্যারামিটার, যে ওর আছে 100 বিঘা 100 ভরি সম্পদ স্বর্ণ, আর আমার আছে হচ্ছে 40 বিঘা জমি। বাট কে রিচ, কে বেশি রিচ, সেটা কিন্তু আমরা টাকার মাধ্যমে প্রকাশ করি। এখন দেখো, পানিতে ক্ষরতা কি কি থাকতে পারে? ক্যালসিয়াম বাইকার্বনেট থাকতে পারে, ক্যালসিয়াম সালফেট থাকতে পারে, পানিতে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড থাকতে পারে, অ্যালুমিনিয়াম সালফেট থাকতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকতে পারে। যাই থাকুক না কেন, ওই কারেন্সি যেটা, টাকা যেটা বললাম না, ওই ক্ষরতা প্রকাশে সেই টাকাটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সো মনে রাখবা, ক্ষরতা ক্ষরতা অলওয়েজ অলওয়েজ ক্যালসিয়াম কার্বনেট এর মাধ্যমে প্রকাশ করা হয়, এর মাধ্যমে প্রকাশ করা হয়। এখন বলতে পারো, ভাই পানিতে কি সবসময় ক্যালসিয়াম কার্বনেট থাকবে? না, থাকবে না। যেমন সবার কাছে সবসময় তো টাকা থাকে না, তাই না? তো কিন্তু টাকার সাথে তো ওর একটা বিনিময় মূল্য আছে। সো ক্যালসিয়াম কার্বনেটের সাথেও, মানে ক্যালসিয়াম কার্বনেটের সাথেও হচ্ছে যা থাকবে তার একটা বিনিময় মূল্য আছে। সেই বিনিময় মূল্য থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা বের করতে পারি। তাহলে কি বললাম ভাইয়া, ক্ষরতা সবসময় কার মাধ্যমে প্রকাশ করা হয়? ক্যালসিয়াম কার্বনেটের মাধ্যমে প্রকাশ করা হয়। আর এই এককটা হচ্ছে, যে এককে প্রকাশ করা হয় সেই একক হচ্ছে মিলিগ্রাম পার লিটার। বুঝছো? এই মিলিগ্রাম পার লিটারকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পিপিএম। পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। পিপিএম যে কথা, মিলিগ্রাম পার লিটার একই কথা। তাহলে কি বললাম ভাইয়া, যে ক্ষরতা প্রকাশ করা হয় কিসের পরিমাণের দ্বারা? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দ্বারা। এখন তোমাদের কোমলমতি মনে একটা প্রশ্ন আসতে পারে, কোমলমতি মনে বাসায় গিয়ে যদি আঘাত পাও, যে ভাইয়া ক্যালসিয়াম কার্বনেট যদি পানিতে না থাকে, পানিতে ধরেন আছে অ্যালুমিনিয়াম সালফেট, বা পানিতে আছে ধরেন হচ্ছে আয়রন সালফেট, তাহলে তাকে আমরা ক্যালসিয়াম কার্বনেটে কেমনে বানাবো? বানাবো কেমনে, সেই দায়িত্ব শাওন ভাইয়ার। এটা আগামী ক্লাসে আমরা দেখবো, বাট বানানো যায়। যেমন ধরো, কারো কাছে 1 কোটি টাকা আছে, কারো কাছে 100 বিঘা জমি আছে। এখন যার 100 বিঘা জমি আছে সে কি ধনী না? সে অবশ্যই ধনী। তার কি ওই জমি বিক্রি করে টাকা পাওয়া যাবে না? পাওয়া অবশ্যই যাবে। তাহলে পানিতে যদি অন্য কিছু থাকে, সেটা ক্যালসিয়াম কার্বনেট বানানো যায়। এটা নিয়ে টেনশন নিও না, এই দায়িত্ব আমার। এরপরে আসে, কোন এককে প্রকাশ করতে হবে? এককটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মানে প্রতি লিটার পানিতে কত মিলিগ্রাম আছে, ওইটাকে আবার সংক্ষেপে পিপিএম বলে, পার্টস পার মিলিয়ন। প্রতি মিলিয়নে কত ভাগ আছে? আবার বলছি, পার্টস পার মিলিয়ন। এখন দেখি আমরা এটা একটু সলভ করি। 500 ml পানিতে 500 ml পানিতে দ্রবীভূত, হোয়াট ইজ পিপিএম? মরিয়ম, পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন। সো 500 ml পানিতে দ্রবীভূত সালফেট আয়নের পরিমাণ নির্ণয় করতে গিয়ে দেখা গেল 30 ml 0.1 মোল ইডিটিএ দরকার হয়। ওই পানির ক্ষরতা কত? তাহলে ভাই তুমি কি জানো? তুমি জানো এন অফ ইডিটিএ মানে ইডিটি এর মোল সংখ্যা, এন মানে মোল সংখ্যা, ওকে, সমান কি? সমান হচ্ছে এন অফ ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন না লিখে আমরা ক্যালসিয়াম কার্বনেট লিখবো। এই তুমি কিন্তু নিজেই লিখছো, যে তুমি নিজেই খাতায় লিখছো, দেখো যে ইডিটি এর মোল সংখ্যা সমান ক্যালসিয়ামের মোল সংখ্যা, তোমার নিজের খাতায় লেখা আছে। তাহলে সেখানে আমরা লিখলাম হচ্ছে যে এন অফ ইডিটিএ সমান এন অফ ক্যালসিয়াম কার্বনেট। কেন ক্যালসিয়াম 2+ না লিখে ক্যালসিয়াম কার্বনেট লিখলেন? কারণ ভাই আমি জানি ক্ষরতাকে প্রকাশ করা হয় কি দিয়ে? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। পিপিএমটা কি? মরিয়ম, পিপিএমটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে সেটা হচ্ছে পিপিএম। এখন ইডিটি এর মোল বের করার ফর্মুলা কি দেখো,
9 10 অবশ্যই শিখছে সবাই। এই মোল সমান কি V ইনটু S না, মনে আছে? মোলারিটিকে আয়তন দিয়ে গুণ করলে মোল পাওয়া যায় SV। হ্যাঁ হ্যাঁ, তোমরা শিখছো SV, একই কথা। মোলারিটিকে আয়তন দিয়ে গুণ করলে মোল পাওয়া যায়। তাহলে ইডিটি এর কি দেওয়া আছে? মোলারিটি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। সো S এর মান দেওয়া আছে হচ্ছে 0.1 আর V এর মান দেওয়া আছে 30, বাট আমরা লিটারে নিব 30 ইনটু 10 টু দি পাওয়ার -3। এই যে আমরা লিটারে নিলাম। ওকে, ক্যালসিয়াম কার্বনেট আমাদের আর ভর লাগবে। দেখো তোমার ব্যাক অফ মাইন্ডে কিন্তু থাকতে হবে যে ভাইয়া আমাদের কি বানাইতে হবে, আমাদের মিলিগ্রাম বানাইতে হবে। মিলিগ্রাম তো সরাসরি বানানো যায় না, আমাদেরকে বানাইতে হয় প্রথমে হচ্ছে গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের W/M, W বাই কত 100, কারণ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। ওকে, S হচ্ছে ঘনমাত্রা। তাহলে দেখো N সমান S ইন্টু V, S হচ্ছে ঘনমাত্রা, V হচ্ছে আয়তন। ইডিটি এর ঘনমাত্রা কত 0.1, আয়তন 30 ml দেওয়া ছিল, mlটাকে আমরা লিটার নিলাম। ওকে, তাহলে কি হইলো 0.1। এখানে হচ্ছে কার্বনেট কই থেকে আসলো? কার্বনেট কোথাও থেকে আসে নাই, কার্বনেট ওই পানিতে নাই, ওই পানিতে আসছিল ক্যালসিয়াম সালফেট। আর সালফেটের ঘনমাত্রা দিয়ে তো আমরা প্রকাশ করি না, আমরা প্রকাশ করি কার ঘনমাত্রা দিয়ে? কার্বনের। কারণ কি? ওইটা স্ট্যান্ডার্ড, ওইটা সায়েন্টিস্টরা বলে দিছে বাবা যে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে, তোমার কিছু করার নেই। ওকে, তাহলে দেখো ডাব্লিউ সমান কত থাকে একটু বের করি আমরা। ডাব্লিউ সমান থাকে হচ্ছে এইটা 0.1 ইন্টু 30 10 টু দি পাওয়ার -3 ইন্টু হচ্ছে 100, 0.3 গ্রাম। আমাদের কি 0.3 গ্রাম লাগবে না মিলিগ্রাম লাগবে? আমাদের লাগবে দিন শেষে কি, দিন শেষে মিলিগ্রাম লাগবে না? তোমার ব্যাক অফ মাইন্ডে টার্গেট কি মিলিগ্রাম। তাহলে 1000 দিয়ে গুণ করো, 1000 দিয়ে গুণ করলে কি থাকে 300 মিলিগ্রাম থাকে। ভাইয়া এখনো কিন্তু উত্তর হয় নাই, কারণ হচ্ছে তোমার কি মিলিগ্রাম খালি লাগবে নাকি প্রতি লিটারে কত মিলিগ্রাম সেটা লাগবে? দেখো তো প্রতি লিটারে কত মিলিগ্রাম লাগবে না? তোমার দিন শেষে উদ্দেশ্য হচ্ছে প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে। তাহলে এইটা কত এমএল এ আছে? 500 এমএল আছে না? কত এমএল আছে? 500 এমএল আছে। এখন 500 এমএল এ 300 মিলিগ্রাম আছে, আমার লাগবে প্রতি লিটারে মানে 1000 এমএল এ। সো আমরা একটা হিসাব করি, দেখো 500 এমএল এ 300 মিলিগ্রাম আছে, অতএব 1000 এমএল মানে 1 লিটারে কত হবে? 300 ইন্টু 1000 বাই হচ্ছে 500, এখানে থাকে হচ্ছে 600 মিলিগ্রাম। তাহলে 600 মিলিগ্রামটাই কি আমাদের আনসার। সো এই হচ্ছে আমাদের ম্যাথ। 1000 নাকি 100? 1000 প্রতি লিটার লাগবে না? তাইলে ভাই দিন শেষে তোমার ফর্মুলা কিন্তু ওইটাই। কোনটা? প্রতি লিটারে কত মিলিগ্রাম থাকে সেটা হচ্ছে আমাদের কি বলে খরতা, এবং সেটা আমাদেরকে হিসাব করতে হয় কি দিয়ে? হিসাব করতে হয় ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দিয়ে। চলো আরেকটা ম্যাথ করে দেখবো তোমাদের কাছে আরো বেশি ইজি পিজি হবে। বুয়েটের এই ম্যাথটা আগামী ক্লাসে আমি করাবো। এই ম্যাথটা একটু লিখো, এই ম্যাথটা না, এটা লিখো। মিলিগ্রাম পার লিটার হবে না? হ্যাঁ, ওই মিলিগ্রাম পার লিটার লেখো, পিপিএম লিখো, একই কথা। 600 মিলিগ্রাম, এটা তো প্রতি লিটারেই আছে, অতএব খরতা কত? খরতা হচ্ছে 600 পিপিএম। যাহাই পিপিএম তাহাই মিলিগ্রাম পার লিটার, এটা মনে রাখবা। এই যেটা 1 লিটার পানিতে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, খরতা কত? আমি বলবো না, তোমরা বলো উত্তর কত হবে। মিকাইল আব্দুল্লাহ মাশাআল্লাহ অলরেডি আনসার বলে দিছে। খরতার কি কোন একক আছে? যে আছে পিপিএম বা মিলিগ্রাম পার লিটার। ভাই এখানে অঙ্ক কি করা লাগে? এই অঙ্ক কি করার দরকার আছে? করার দরকার নাই, অঙ্কে উত্তর অলরেডি দেওয়াই আছে। আমরা কি শিখছিলাম? খরতা মানে কি? খরতা মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, মনে আছে? খরতা মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। সেটা কোন এককে হইতে হবে? সেটা মিলিগ্রাম পার লিটার এককে হইতে হবে। এখন মিলিগ্রাম পার লিটার অলরেডি দেওয়াই আছে। কেন দেওয়া আছে? এই যে 1 লিটারে এত মিলিগ্রাম, মানে এটাই উত্তর। তো উত্তর হচ্ছে খরতা কত? খরতা হচ্ছে 100। তুমি চাইলে মিলিগ্রাম পার লিটারও লিখতে পারো, বা তুমি চাইলে এভাবে লিখতে পারো 100 ppm।
ইজি পিজি লেমন স্কুইজি। সবার কি তোলা হয়েছে এটুকু? ওকে, সো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আগামী ক্লাসে খরদার এখনো ভাই যে দেখো বুয়েটে আসা একটা ম্যাথ হচ্ছে বাকি আছে, খরদার হচ্ছে এই যে আরো হচ্ছে অনেক ম্যাথ অনেক ম্যাথ অনেক ম্যাথ, ডিও সমুদ্রের পানি কেন পরিষ্কার, তারপরে হচ্ছে উইংক্লার সাইডোমেট্রিক মেথড, তারপরে হচ্ছে সিওডি কেমনে বের করে, বিওডি কেমনে বের করে, এই জিনিসগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। সো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে আমার আরো একটা ক্লাসে দেখা হচ্ছে। বাট আজকের ক্লাস যেটুকু আমরা বলছি এইটুকু কি সবাই বুঝতে পারছো কিনা বলো? জিনিসগুলো তো ইজি না, বাট আমি আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি কঠিন জিনিসগুলোকে সহজভাবে উপস্থাপন করতে। ওকে, তাহলে আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আসলে এই শিখবো জিতবো গ্রুপে হচ্ছে একটা সুন্দর করে পোস্ট দিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা নিয়ে, আর টপিক কেমন লাগছে সব মিলে কেমন লাগছে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।